হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য জিওগ্রাফি থেকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। তো জিওগ্রাফির মধ্যে একটা চ্যাপ্টার রয়েছে জিওমরফিক প্রসেস, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারতে কিন্তু প্রতি বছর কিন্তু 2 থেকে 3টা কোশ্চেন আসতে দেখা যায়। তো সেখান থেকে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে অলরেডি আমরা যে ইন্ট্রোজিনিয়াস প্রসেস অর্থাৎ অভ্যন্তরীণ যে ভাগটা রয়েছে সেটা আমরা কমপ্লিট করেছি। সেখানে আমরা দেখেছি ফোল্ডিং অ্যান্ড ফল্টিং, তারপর আমরা দেখলাম ল্যান্ডফর্ম অর্থাৎ ভূমিরূপ, তারপর দেখলাম আর্থকুইক, ভলক্যানিক, এগুলি আমরা দেখে নিয়েছি। তো আজকে আমরা স্টার্ট করছি এক্সট্রোজেনাস প্রসেস রেজাল্টেড ল্যান্ডফর্মস ওয়ার্ক অফ রিভার, অর্থাৎ আমরা আজকে বাহ্যিক যে বল রয়েছে সেটা থেকে দেখব। বাহ্যিক বলের মধ্যে কী কী রয়েছে? ওয়ার্ক অফ রিভার, ওয়ার্ক অফ গ্লেশিয়ার, ওয়ার্ক অফ উইন্ড অ্যান্ড ওয়ার্ক অফ ওয়েভস। তার থেকে আমরা আজকে ওয়ার্ক অফ রিভার অর্থাৎ যে নদীর কার্য নিয়ে আজকে ক্লাসে আমরা ডিসকাস করব। প্রথমেই আমরা কনসেপ্টটা ডিটেলসে দেখে নেব, তারপর আমরা লাস্টে কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নেব। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। যারা টেটের জন্য প্রিপারেশন করছো তোমাদের তো কাজে আসবেই, তাছাড়া যারা অন্যান্য এক্সাম লাইক জেআরবিটি, তারপর টিপিএসসি, এরকম ওই এক্সামগুলিতেও কিন্তু জিওগ্রাফি থেকে কাজে আসে। তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। তো ওয়ার্ক অফ রিভারের মধ্যে প্রথমেই আমরা রিভার অর্থাৎ নদী কি সেটা আমরা জেনে নেব। নদীর ডেফিনেশন পরীক্ষাতে আসবে না, কিন্তু তার মানে এই না যে নদী কি সেটা আমাদের জানতে লাগবে না। নদীটা কি দেখো, নদী হলো এমনই এক স্থায়ী বা অস্থায়ী গতিশীল জলধারা সমন্বয়ত রূপ, যা এক বা একাধিক উৎস থেকে নদী খাত নির্দিষ্ট খাত ধরে ভূমির ঢালের অনুসরণে স্রোতশ্রেণী রূপে প্রবাহিত হয়ে কোনো মোহনায় এসে মিলিত হয়। বেসিক্যালি নদীটা কি? নদীটা হলো এরকম একটা স্থায়ী বা অস্থায়ী গতিশীল জলধারা, আর মানে জলটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। তো এখন জলটা যে নদী, যে জলটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তো একটা না একটা জায়গা থেকে শুরু তো হবে। যেই জায়গা থেকে শুরুটা হয় মানে উৎসটা, সেটাকে বলা হয় উৎস। সেই উৎস থেকে নির্দিষ্ট একটা উৎস থেকে তার একটা নির্দিষ্ট খাত ধরে মানে নির্দিষ্ট একটা রাস্তা ধরে ভূমির ঢাল বেয়ে বেয়ে স্রোত রূপে প্রবাহিত হয়ে এসে সেটা কোথায়? সেখানে ধরো নদী, সেটা সমুদ্রে বা অন্য কোনো নদীতে এসে এটা মিলিত হয়। তো যে যাতে সমুদ্র সাগর এসে মিলিত হয় সেটাকে বলা হয়, ওই জায়গাটাকে বলা হয় মোহনা। তো অর্থাৎ উৎস থেকে মোহনা পর্যন্ত নদী একটা নির্দিষ্ট রাস্তা ধরে যে স্রোত রূপে প্রবাহিত হয় সেটাকে বলা হয় নদী। যেরকম ধরো একটা পিকচার দেওয়া রয়েছে, এইখান থেকে উৎস, ধরো একটা পাহাড় পর্বত থেকে কি হলো, পাহাড় পর্বত থেকে নদীটার সৃষ্টি হয়েছে। যেরকম ধরো যে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে যে হিমালয় পার্বত্য অঞ্চলে যে গঙ্গোত্রী যে হিমবাহ রয়েছে, সেই হিমবাহ থেকে কিন্তু গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। আর গঙ্গা নদীটা একটা যেটা কি হয়েছে, যে মোহনা এসে মিলিত হয়েছে। তো এই যে পাহাড় পর্বত্য অঞ্চলে ধরো এখানে একটা উৎস রয়েছে, বা এটা উৎস একটাও হতে পারে বা কিংবা একটাতে বেশিও হতে পারে। যেরকম অনেক ছোট ছোট নদী রয়েছে, এগুলো বা অন্য নদী থেকেও সৃষ্টি হচ্ছে। তো ওইটাও রয়েছে বেসিক্যালি একটা নদী যে জায়গা থেকে এটা শুরু হচ্ছে ওইটা হলো উৎস। তো এই উৎস থেকেই যে এখান থেকে উৎস থেকে একটা রাস্তা ধরে নদীর একটা গতিপথ থাকবে, একটা নির্দিষ্ট একটা খাত, নির্দিষ্ট একটা রাস্তা থাকবে। ওই রাস্তা ধরে জলটা কি হবে, স্রোত রূপে এভাবে প্রবাহিত হতে এসে একদম নিচে এসে সমুদ্রে সাগরে এসে মিলিত হচ্ছে, পতিত হচ্ছে। যে সমুদ্রে এসে মিলিত হচ্ছে ওই জায়গাটা হলো কি মোহনা। তো উৎস থেকে মোহনা পর্যন্ত নির্দিষ্ট একটা খাত মানে নির্দিষ্ট একটা রাস্তা ধরে যে জলটা স্রোত রূপে প্রবাহিত হয় ওইটাকেই বলা হয় নদী। তো আশা করি নদী কি সেই জিনিসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। মনে রাখবে নদীর 3টা গতি রয়েছে, উচ্চ গতি, মধ্যগতি, নিম্নগতি, এবং সেই গতিগুলি কি সেটা আমরা জাস্ট একটু পরে দেখে নেব। তো এখানে আমরা কি দেখলাম, নদী কি। এখন কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল দেখে নেব। কি রয়েছে? পৃথিবীর দীর্ঘতম নদী হলো আফ্রিকার নীল নদ। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। পৃথিবীর দীর্ঘতম নদী হলো আফ্রিকার নীল নদ, যেটা 6650 কিলোমিটার। আফ্রিকার নীল নদ এটা দীর্ঘতম নদী, এটা যে কতটুকু লম্বা, এটা হলো 6650 কিলোমিটার। পৃথিবীর বৃহত্তম এবং দ্বিতীয় দীর্ঘতম, পৃথিবীর বৃহত্তম যদি হয় আর বা দ্বিতীয় দীর্ঘতম হয়, বৃহত্তম আর দীর্ঘতম দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে, লার্জেস্ট অ্যান্ড লংগেস্ট, দুইটার মধ্যে কনফিউজড হবে না। তো পৃথিবী যদি বৃহত্তম বলা হয় তাহলে হবে দক্ষিণ আমেরিকার অ্যামাজন, আর দ্বিতীয় দীর্ঘতম হলে তখন হবে দক্ষিণ আমেরিকার অ্যামাজন। আর যদি বলা হয় যে মানে প্রথম দীর্ঘতম তখন কিন্তু আফ্রিকার নীল নদ, দ্বিতীয় দীর্ঘতম হলেই কিন্তু দক্ষিণ আমেরিকার অ্যামাজন হবে। আর এটা হলো 6300 কিলোমিটার, 6300 কিলোমিটার। এশিয়ার দীর্ঘতম বা পৃথিবীর তৃতীয় দীর্ঘতম, এশিয়ার দীর্ঘতম কিন্তু পৃথিবীর তৃতীয়, থার্ড নাম্বার, তৃতীয় দীর্ঘতম নদী হলো ইয়াংসিকিয়াং নদী। কি হবে? ইয়াংসিকিয়াং নদী 5530 কিলোমিটার, 5530 কিলোমিটার।
এগুলি খুবই ইম্পর্টেন্ট, এগুলি তোমরা মুখস্থ করে নেবে, কারণ অনেক সময় কিন্তু এখান থেকে কোশ্চেন আসতে পারে। নেক্সট রয়েছে শাখা নদী। এখন আমরা দেখব শাখা নদী কি, নদী কি সেটা তো আমরা দেখলাম, এখন নদীর কিছু ব্রাঞ্চেস তোমরা বলতে পারো, শাখা নদী, উপনদী এগুলি রয়েছে, এগুলো আমাদেরকে জানতে লাগবে। শাখা নদীটা কি? নদীর মূল জল প্রবাহ থেকে যেসব জলধারা শাখার আকারে বেরিয়ে অন্যত্র পতিত হয় তাকে শাখা নদী বলে। বেসিক্যালি ধরো এটা হলো উৎস আর এদিকে হলো মোহনা, ওকে, তো উৎস থেকে মোহনা পর্যন্ত এখানে নদীটা, মেন নদীটা আসে, নদীটা আসতে অনেক সময় কী হয় যে নদীটা একটা জল, আমরা যদি ধরো কোথাও জলটা ঢালি, জলটা কোন দিকে বেরিয়ে যাবে, যে জায়গাটা নিচু জায়গা পাবে সেদিক দিয়ে কিন্তু জলটা প্রবাহিত হবে। তো সেমভাবে যখন নদীটা ধরো আসে, নদীর জলটা প্রবাহিত হচ্ছে, এখন সাইডে কী হলো, সাইডে আর এরকম নদী মানে জল যাইবার জায়গা রয়েছে, নিচু জায়গা রয়েছে, তো নদীটা এরকম সাইডে দিয়ে বেরিয়ে গেল, এখন সাইডে বেরিয়ে এগুলি ছোট ছোট নদীতে মানে পরিণত হলো। এই যে ছোট ছোট নদী এরকম ব্রাঞ্চেস রূপে বেরিয়ে যায় ওইটাকে বলা হয় শাখা নদী। মানে মূল যে জল প্রবাহ রয়েছে, মেইন যে নদীটা রয়েছে, এই মেইন নদী থেকে এই জলধারাগুলি, জলটা অন্যদিকে বেরিয়ে যায়, অন্যদিকে মানে পতিত হয়, যে অন্যদিকে ছোট ছোট আকারে যে পতিত হচ্ছে ওইগুলিকে বলা হয় শাখা নদী, ওইগুলিকে কি বলা হয়? শাখা নদী। তো আশা করি শাখা নদীকে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, পিকচারটা দেখলে আরো ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে। নেক্সট রয়েছে উপনদী। তো উপনদীটা কি? উপনদী হলো, ধরো প্রধান একটা নদী রয়েছে, মেন একটা নদী রয়েছে, এখন অনেক ছোট ছোট নদী থাকে, ধরো এটা একটা ছোট নদী, এটা একটা ছোট নদী, এটা একটা ছোট নদী, এই নদীগুলি এসে মেন নদীর মধ্যে, ধরো একটা মেন একটা নদী রয়েছে, এই নদীতে এসে মিলিত হয়েছে। তো এই যে ছোট ছোট নদীগুলি যখন মেন নদীতে এসে মিলিত হয়েছে তখন সেটাকে বলা হয় উপনদী। যখন একটা মেন নদী থেকে ছোট ছোট নদী বেরিয়ে যাবে তখন সেটা হবে শাখা নদী, আর অনেকগুলি ছোট ছোট নদী যখন মেন নদীতে এসে মিলিত হয় তখন সেটা হয়ে যাবে উপনদী। তো শাখা নদী আর উপনদীর মধ্যে কিন্তু কনফিউজড হবে না। এখানে দেখো লেখাও রয়েছে, প্রধান নদীর গতিপথে অনেক স্থানে ছোট ছোট নদী এসে মূল নদীতে মিলিত হয়, এইসব ছোট ছোট নদীকে প্রধান নদীর উপনদী বলে, আর এইসব সেই ছোট ছোট নদীকেই প্রধান নদীর উপনদী বলা হয়। ওকে, তো দেখো আমি আবারও বলে দিচ্ছি, তোমরা এটাতে একদম কনফিউজড হবে না। এখানে দেখো এই নদীর উৎস হলো এটা, এই নদীর উৎস হলো এটা, বিভিন্ন নদীর বিভিন্ন উৎস থাকে, উৎস এই ছোট ছোট নদীগুলি এসে মোহনায় এসে মিলিত হয়নি, কিন্তু নদী এসে মিলিত হয়েছে অন্য আরেকটা নদীর মধ্যে। যখন একটা উৎস রয়েছে সেই নদীটা এসে অন্য আরেকটা নদীর সাথে মিলিত হয়েছে তখন সেই ছোট নদীটাই হয়ে যাবে প্রধান নদীর উপনদী। আর যখন ধরো নদী আসছে, এই নদীর জলটা কিছু এদিকে বেরিয়ে গেল, কিছু এদিকে বেরিয়ে গেল, তখন সেটা হয়ে যাবে শাখা নদী। তো উপনদী আর শাখা নদী কি সেটা আশা করি বুঝতে পেরেছ। নেক্সট রয়েছে নদী অববাহিকা। নাও হোয়াট ইজ নদী অববাহিকা? যে অঞ্চলের মধ্য দিয়ে প্রধান নদী এবং তার শাখা নদী ও উপনদী প্রবাহিত হয় সেই অঞ্চলকে মূল নদীর অববাহিকা বলে। ধরো একটা জায়গা রয়েছে, এই জায়গার মধ্যে দিয়ে কি মেন নদীটাও গেছে, যে ছোট ছোট শাখা নদী রয়েছে শাখা নদীও গেল বা উপনদী এগুলিও গেল, তো ওই যে অঞ্চলটা শাখা নদী উপনদী বা মেন নদী যে অঞ্চলটা, যে জায়গাটা রয়েছে, যে জায়গাটা দিয়ে প্রবাহিত হচ্ছে ওই জায়গাটাকে বলা হয়, অঞ্চলটাকে বলা হয় নদীর অববাহিকা। কি বলা হয়? নদীর অববাহিকা। নেক্সট রয়েছে নদী উপত্যকা। নদী উপত্যকা কি? উৎপত্তি স্থল থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে নদীর ধারা প্রবাহিত হয় সেই খাত ও তার সংলগ্ন প্লাবন ভূমি সমন্বিত অঞ্চলে নদী উপত্যকা বলে। নদী উপত্যকা কি? ধরো উৎপত্তি মানে যেখানে উৎস, এই উৎস থেকে ধরো মোহনা এসে এখানে এসে মিলিত হয়েছে, তো এটা হলো মোহনা, এটা উৎস, এটা হলো মোহনা। তো এই যে আসার সময় নদী একটা রাস্তা ধরে নিশ্চয়ই আসবে, একটা নিচু জায়গা, তার একটা খাত ধরে আসবে, ওই যে জায়গাটা, যে জায়গা দিয়ে জলটা এসেছে বা তার সাইডের যে মানে নরম জায়গাগুলি রয়েছে, বালুটালি রয়েছে, মানে ওই জায়গাটাকে বলা হয় প্লাবন ভূমি। তো এই নদীর এই রাস্তাটা প্লাস তার সাথে যে প্লাবন ভূমিটা রয়েছে ওইটাকে একসাথে বলা হয় নদী উপত্যকা। অর্থাৎ নদীর জায়গাটা, যে জায়গা দিয়ে জল যাচ্ছে, যে জায়গা দিয়ে জলটা প্রবাহিত হচ্ছে ওই জায়গাটা একটু নিচু থাকে, ওই জায়গাটা আর নদীর যে পার মানে নদীর যেই সাইডের জায়গাগুলি রয়েছে ওই জায়গাটাকে মিলিত হয়ে বলা হয় নদী উপত্যকা। তো নদী উপত্যকা কি সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো নদী অববাহিকা, নদী উপত্যকা জিনিসটা কি তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা এই ভিডিওটা অ্যাটলিস্ট 2 থেকে 3 বার দেখো, তাহলে আশা করি আর ডাউট তোমাদের থাকবে না। তো আমরা কি দেখলাম? নদী কি সেটা দেখলাম, নদীর কিছু এক্সাম্পল দেখলাম, শাখা নদী, উপনদী, নদী অববাহিকা আর নদী উপত্যকা দেখলাম। এখন আমরা দেখব নদীর গতি। নদীর গতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটি নদী বিশেষভাবে 3টি গতি দেখতে পাওয়া যায়, মানে একটি নদীতে বিশেষভাবে 3টি গতি দেখতে পাওয়া যায়। কি কি? উচ্চ গতি, মধ্যগতি, নিম্ন গতি। তবে মনে রাখবে
সব নদীতে, দুনিয়ার সব নদীতে কিন্তু এই তিনটা গতি দেখা যায় না। কোথাও কোথাও শুধু উচ্চ গতি, শুধু মধ্যগতি, বা কোথাও আবার তিনটা গতি দেখা যায়। যেরকম গঙ্গা নদী রয়েছে, গঙ্গা নদী এই তিনটা গতিই দেখা যায়, উচ্চ গতিও রয়েছে, মধ্যগতিও রয়েছে, নিম্ন গতিও রয়েছে। আর যে যে নদীর মধ্যে এই তিনটা গতিই দেখা যায়, তিনটা গতিই দেখা যায়, সেটাকে বলা হয় আদর্শ নদী। যেরকম গঙ্গা হলো একটা আদর্শ নদী, কিন্তু সব নদীর মধ্যে এই তিনটা গতি দেখা যায় না। কিছু নদীর মধ্যে দুইটাও দেখা যেতে পারে, কিছু নদীর মধ্যে একটাও দেখা যেতে পারে, তো সবটা দেখা যায় না। ওকে, যেরকম ধরো একটা উৎস, এখান ধরো পার্বত্য অঞ্চল রয়েছে, এখান থেকে নদী উৎসটা হয়েছে, তো এটা হলো উৎস। এখন এই উৎসটা রয়েছে, উৎস থেকে এবং পার্বত্য অঞ্চলটা কি মানে পাহাড়ি জায়গা, পাহাড়ি জায়গাটা কি থাকবে, অবভিয়াসলি ওই জায়গাটা অনেকটা উঁচু থাকবে। যেরকম আমরা যখন ল্যান্ডফর্ম চ্যাপ্টারটা পড়েছিলাম, ভূমিরূপ, যে ওইখানে কি পড়েছিলাম, যে সমভূমি, মালভূমি, পার্বত্য অঞ্চল কোনটা কতটুকু উচ্চতায় ছিল সেটা আমরা পড়েছিলাম। তো সেই পার্বত্য অঞ্চলে, তো পার্বত্য অঞ্চলটা নিশ্চয়ই অনেকটা উঁচু থাকবে। তো পার্বত্য অঞ্চলে নদীদেরও উৎসটা হলো, নদীর সৃষ্টি হয়েছে। এখন সেটা পার্বত্য অঞ্চল আস্তে আস্তে নিচের দিকে আসবে, নিচের দিকে এসে কি হবে, দেখবে অনেক সময় ঝর্ণা আমরা দেখেছি, ওয়াটারফল, তো নদীর এইভাবে এসে হঠাৎ করে নিচে নেমে যাবে। এই যে হঠাৎ করে নিচে নেমে যাবে, ওয়াটারফল হিসেবে নিচে নেমে যাবে, তো এই জায়গাটা, এই যে উঁচু জায়গাটা রয়েছে, হঠাৎ করে যে নিচে নেমে যাবে এই জায়গাটা পর্যন্ত, এটাকে বলা হয় উচ্চ গতি। এটাকে কি বলা হয়, উচ্চ গতি বলা হয়। তারপর এটা নিচে নেমে আসবে, নিচে এইভাবে করে নেমে আসবে, নিচে নেমে এসে এটা আস্তে আস্তে নিচের দিকে গিয়ে মোহনায় এসে, মানে সমুদ্রে এসে মিলিত হবে, তো এই জায়গাটা হয়ে যায় মোহনা, উৎস থেকে মোহনা। তো এই যে মাঝখানে জায়গাটা, এটা হলো মধ্যগতি, আর একদম যে নিচেই জায়গাটা যেখানে সমুদ্র এসে মিলিত হয় এই জায়গাটা, ওইটা হয়ে যাবে নিম্ন গতি। তো উচ্চ গতি একদম উপর জায়গাটা, মাঝখানে জায়গাটা হলো মধ্যগতি, আর একদম নিচের জায়গাটা একদম সমভূমির মধ্যে যেটা থাকে ওইটা হলো নিম্ন গতি। আর সব নদীর মধ্যে এই তিনটা গতি দেখা যায় না। যদি এই তিনটা গতি কোনো নদীতে দেখা যায় তাহলে সেই নদীকে আদর্শ নদী বলা হয়। তবে সব নদীকে আদর্শ নদী বলা যায় না, কারণ হলো সব নদীর মধ্যে এই তিনটা গতি কিন্তু পাওয়া যায় না। যেরকম ধরো এই নদীটা যাচ্ছে, এটা হলো মূল নদী, এটা একটা ধরো আদর্শ নদী, একটা এক্সাম্পলই ধরলাম, যেরকম গঙ্গা নদী। এখন গঙ্গা নদী থেকে ধরো এখন ছোট ছোট আরও কিছু বেরিয়ে গেল, তখন সেগুলি কী হয়ে যাবে, শাখা নদী। কিন্তু শাখা নদীর মধ্যে কি সবগুলি দেখা যায়, এই যে শাখা নদীর মধ্যে উচ্চগতি দেখা যাচ্ছে না, বা এটা নিম্নগতি অনেক সময় দেখা না যেতে পারে, তাহলে এগুলি কি সবটা দেখা যাচ্ছে না। তো এই শাখা নদীগুলি, এগুলি আদর্শ নদী না। বা ধরো উপনদীও হতে পারে। এখন উপনদী কী হলো, এখান থেকে ধরো উৎসটা হলো, এই নদীটা এসে কি হলো, এখানে এসে মিলিত হলো, তো এইটার মধ্যে আবার নিম্নগতি দেখা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে কি, তাহলে তিনটা গতি দেখা যাচ্ছে না। তো উপনদীর ক্ষেত্রেও কি আদর্শ নদী হয় না। তার জন্য কি হয়, সব নদী আদর্শ নদী হয় না, কারণ সব নদীতে এই তিনটা গতি দেখা যায় না। তবে যেই নদীতে এই তিনটা গতি দেখা যাবে সেটাকে বলা হয় আদর্শ নদী। তো নদীর মেনলি তিনটা গতি রয়েছে, উচ্চ গতি, মধ্যগতি, নিম্ন গতি। উপর জায়গাটা উচ্চ গতি, ধরো এখানে পাহাড় থেকে সৃষ্টি হলো, এখান থেকে জলটা আসলো, ওকে, হঠাৎ করে নিচের দিকে নেমে গেল, হঠাৎ করে নিচের দিকে কীভাবে নামবে, যেরকম আমরা ওয়াটারফল দেখেছি সেমভাবে। তো এই যে নিচে নামা পর্যন্ত যে জায়গাটা, তার ঠিক আগের মোমেন্টটা, ওইটাকে বলা হয় উচ্চগতি। তারপর নিচে নামলো, নিচের দিকে বেয়ে বেয়ে গেলো, ওইটাকে বলা হয় মধ্যগতি। আর একদম নিচে গিয়ে সমুদ্রে গিয়ে মিলিত হলো, একদম নিচের জায়গাটা মোহনা এসে মিলিত হলো, ওই জায়গাটাকে বলা হয় নিম্নগতি। ওকে, আর এই উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতির আরেক নাম রয়েছে। উচ্চগতির আরেকটা নাম হলো পার্বত্য প্রবাহ, কারণ এটা পাহাড়ি অঞ্চল একদম উপরের জায়গাটাতে থাকে। তারপর হলো সমভূমি প্রবাহ বলা হয় মধ্যগতি, মানে নিচের জায়গাটা থাকে। আর বদ্বীপ প্রবাহ মানে যেই জায়গাটা মোহনা এসে মিলিত হয়, যখন একটা নদী মোহনা এসে মিলিত হয় তখন এই জায়গাটা অনেকটা মতো থাকে, তার জন্য ওই জায়গাটাকে বদ্বীপও বলা হয়। তো নিম্নগতি হলো একদম নিচের জায়গাটা। ওকে, তো উচ্চগতি আরেক নাম পার্বত্য প্রবাহ, মধ্যগতির আরেক নাম সমভূমি প্রবাহ, আর নিম্নগতির আরেক নাম হলো বদ্বীপ প্রবাহ। এই নামগুলি মনে রাখবে। ওকে, আর তার পাশাপাশি তোমরা আরেকটি ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, আমরা নদীর কাজ পড়ব। নদীর কাজ আমরা জানি ক্ষয় কার্য, বহন কার্য, সঞ্চয় কার্য, এগুলি কি আমরা একটু পরেই পড়ব। তবে এই জিনিসটা পড়ার আগে মাথায় রাখবে, উচ্চগতির মধ্যে কখনো সঞ্চয় কার্য হয় না। উচ্চগতির মধ্যে শুধু একটাই কাজ হয়, সেটা হলো ক্ষয় হয়। উচ্চগতিতে ক্ষয় হয়। ওকে, উচ্চগতিতে কি হয়, উচ্চগতিতে ক্ষয় হয়, মানে উচ্চগতিতে ক্ষয় হয়, মানে কীভাবে ক্ষয় হয় সেটা আমরা একটু পরেই পড়ছি। ওকে, আর মধ্যগতিতে কি হয়, মধ্যগতিতে বহন হচ্ছে, বহন, আর কিছু পরিমাণে সঞ্চয়ও হচ্ছে, কি হচ্ছে, কিছু পরিমাণে সঞ্চয়ও হচ্ছে। আর নিম্নগতিতে বহন ও সঞ্চয় হচ্ছে, কিন্তু সঞ্চয় সবচেয়ে বেশি হচ্ছে। বাস তোমরা মনে রাখবে, উচ্চগতিতে ক্ষয় হয়, মধ্যগতি আর নিম্নগতিতে বহনও হচ্ছে, সঞ্চয়ও হচ্ছে, তবে সঞ্চয়টা বেশি দেখা যায় নিম্নগতিতে, আর উচ্চগতিতে কখনো সঞ্চয় কার্য হয় না। ওকে, তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর নদীর কাজ সবচেয়ে কম হয় মধ্যগতিতে, এই জিনিসটাও মাথায় রাখবে। তো এখন আমরা দেখি নদীর কাজগুলি। ওকে, সো তার আগে আমরা আদর্শ নদীটা একবার দেখে নিই। আগেও বলেছি, তো আমি আবারও বলে দিচ্ছি আদর্শ নদীটা কি।
উৎস থেকে মোহনা পর্যন্ত অংশে যে নদীর গতি প্রবাহে তিনটি অবস্থা যথা উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি, এই তিন প্রকার গতি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় বা দেখতে পাওয়া যায় তাকে আদর্শ নদী বলে, যেমন গঙ্গা নদী। অর্থাৎ উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর যে রাস্তাটা রয়েছে, এই নদীর রাস্তা মানে নদীর গতিপথে যদি তিনটা উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি তিনটা অবস্থায় দেখা যায় তবে সেটাকে আদর্শ নদী বলা হয়, যেরকম গঙ্গা নদী। তবে সব নদী আদর্শ নদী হয় না, তার কারণ হলো সব নদীতে এই তিনটা গতি দেখা যায় না। কেন দেখা যায় না সেটা আমরা একটু আগেই এক্সপ্লেইন করলাম। তো এটাই গেল আদর্শ নদী। তো এক্সাম্পলটা মনে রাখবে, গঙ্গা হলো একটা আদর্শ নদী। এখন আমরা দেখব নদীর কাজ। নদীর যে কাজ, মেইনলি নদীর কাজ তিন ধরনের হয়ে থাকে, তিন প্রকার। কি কি? ক্ষয় কার্য, বহন কার্য এবং সঞ্চয় কার্য। ক্ষয় কার্য অর্থাৎ ক্ষয় হচ্ছে, বহন কার্য অর্থাৎ বহন হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, আর সঞ্চয় কার্য মানে জমা হচ্ছে। যেরকম ধরো এটা নদীর উৎস, এটা হলো নদীর উৎস। এখন কি হলো, ধরো পাহাড় পর্বত অঞ্চলে নদীর সৃষ্টি হয়েছে, এখান থেকে নদীটা সৃষ্টি হয়েছে, তো উৎসটা তো এখান থেকে এদিকে নিচের দিকে আসলো, নিচের দিকে এসে হঠাৎ করে নিচে নামলো। তাহলে হঠাৎ করে যখন নিচে নামবে কি হবে, জলের ঘষাতে এই জায়গাতে ক্ষয় হচ্ছে, বা জলটা যে হঠাৎ করে ওয়াটারফলটা নিচের দিকে নামলো, খুব স্পিডে নিশ্চয়ই নামবে। তো জলের স্পিডটা যদি খুব বেশি থাকে তাহলে কি এই জায়গার যে মাটিগুলো থাকবে, মাটি শিলা থাকবে, এগুলি কি হবে, এগুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে জলের স্পিডের কারণে। তো এটা ক্ষয় হচ্ছে, ক্ষয় হয়ে জলটা কি হবে, জলের মধ্যে অনেক শিলা, নুড়ি, বালি, পাথর, কাঙ্কর অনেকগুলি জলের সাথে বাঁচতে বাঁচতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। ওই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, ওইটাই হলো বহন। এখন এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে অন্য জায়গায় গিয়ে এটা জমা হতে থাকে। ধরো এখান থেকে অনেক নুড়ি, বালি, পাথর যে পাহাড় পর্বত থেকে জলের সাথে সাথে বেশি এসেছে, এসে এই জায়গাতে এসে জমা হয়েছে। ওই যে জমা হয়েছে ওইটা কি বলা হয়, সঞ্চয়। তো ক্ষয় হচ্ছে, বহন হচ্ছে, তারপর সঞ্চয় হচ্ছে। ওকে, সো এই যে ক্ষয় হচ্ছে, ক্ষয় কিভাবে হচ্ছে তার কিছু প্রক্রিয়া রয়েছে, আর সেই ক্ষয় হওয়ার ফলে কি কি ভূমিরূপ গঠিত হয় সেটাও আমরা দেখব। আর বহন কার্য কিভাবে হচ্ছে সেটাও দেখব। আর সঞ্চয় কার্য হওয়ার ফলে কি ভূমিরূপ গঠিত হয় সেটাও দেখব। তবে মাথায় রাখবে, ক্ষয়কার্যের ফলে ঘটিত ভূমিরূপ হয়, ক্ষয় হয়ে নতুন ভূমিরূপের সৃষ্টি হয়, আর সঞ্চয় হয়েও কিন্তু নতুন ভূমিরূপ সৃষ্টি হয়। বহন হয়ে কোনো ভূমিরূপ সৃষ্টি হয় না, মানে শুধু বহন হয়ে ভূমিরূপ সৃষ্টি হয় না, বহন ও সঞ্চয় কার্যের ফলে হতে পারে। মানে বহন স্পেসিফিকভাবে একা বহনের ফলে কোনো ভূমিরূপ গঠিত হয় না। ওকে, তো প্রথমে আমরা স্টার্ট করছি ক্ষয়কার্য। সো ক্ষয়কার্যের মধ্যে প্রথমেই রয়েছে প্রক্রিয়া। এই যে নদীর যে ক্ষয়কার্যটা হয়, নদীর মধ্যে যে ক্ষয়কার্যটা হয় তার মধ্যে মেইনলি 6টা প্রক্রিয়ার মধ্যে ক্ষয়কার্যটা হয়, মানে 6টা প্রক্রিয়ায় 6 ভাবে, মানে 6টা প্রসেসে ক্ষয়কার্যটা হয়। সেই প্রসেসগুলি বা সেই প্রক্রিয়াগুলি কি কি সেটা দেখে নাও। জল প্রবাহ ক্ষয়, অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, সংঘর্ষ ক্ষয়, বুদ্বুদ ক্ষয়, দ্রবণ ক্ষয়। মেইনলি তোমাদের এই নামগুলি মনে রাখতে লাগবে। তোমাদের কিন্তু পরীক্ষাতে আসবে না যে দ্রবণ ক্ষয় কাকে বলে, এরকম পরীক্ষাতে আসবে না, কিন্তু এগুলি বুঝতে লাগবে। তো এগুলি কি তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, আর নামগুলি মেইনলি তোমরা মনে রাখবে। তো প্রথমে আসবে জল প্রবাহ ক্ষয়। জল প্রবাহ ক্ষয়টা কি, এটা যেরকম আমরা ওয়াটারফল দেখেছি, তো ওয়াটারফলটা কি হবে, যখন পাহাড় পর্বত থেকে উপর দিকে এসে জলটা হঠাৎ করে নিচে নামছে, হঠাৎ করে যখন জলটা নিচে নামছে তাহলে জলের স্পিডটা খুব বেশি থাকবে। তো জলের স্পিডটা যদি বেশি থাকে তাহলে কিন্তু এই যে জলটা যখন নামছে এই জায়গাটা ক্ষয় হবে, প্লাস জলটা যখন নিচে নামছে নদীর যে এই জায়গার মধ্যে মাটি, বালি বা নুড়ি, বালি, পাথর, শিলা, কাঙ্কর বিভিন্ন জিনিস রয়েছে, এইগুলি জলের স্পিডে কিন্তু ভাঙতে থাকবে, নষ্ট হতে থাকবে, মানে এই জায়গাটা ক্ষয় হবে। ধরো এই জায়গাটা এরকম থাকে, আস্তে আস্তে ক্ষয় হতে হতে এরকম নিচু হয়ে যাবে। এই যে ক্ষয় হচ্ছে, এই যে জল প্রবাহের কারণে ক্ষয়টা হচ্ছে, ওইটা কি বলা হয়, জল প্রবাহ ক্ষয়। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো, জল প্রবাহ ক্ষয়। আর এই ক্ষয় হওয়ার ফলে কিন্তু নতুন একটা ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, যেরকম ওইটার নাম হলো জলপ্রপাত, যেটা আমি একটু পরেই বলে দিচ্ছি। তো প্রথম নদীর ক্ষয়কার্যের মধ্যে প্রথম প্রক্রিয়াটা মানে কিভাবে ক্ষয় হচ্ছে, জল প্রবাহে মানে ওয়াটারফলের কারণে ক্ষয় হচ্ছে। তারপর রয়েছে অবঘর্ষ ক্ষয়। অবঘর্ষ ক্ষয় কি, দেখো নদীর মধ্যে অনেক পাথর বা বালি, নুড়ি, মাটি অনেক কিছু থাকে। এই অনেক কিছু যখন থাকে, ধরো নদীর জলটা রয়েছে, নদীর জলের জলের নিচে নুড়ি, বালি, পাথর অনেক কিছু রয়েছে। এগুলি কি হচ্ছে, এগুলি মানে যখন জলটা উপর থেকে পড়ছে, এইগুলি জলটা এসে এই নুড়ি, বালি, পাথরের উপর প্রেশার পড়ছে, ওইটার উপর প্রেশার পড়াতে, কারণ জলের স্পিডটা খুব বেশি, প্রেশার পড়াতে ধরো একটা এরকম শিলা রয়েছে, এটাতে প্রেশার পড়তে পড়তে এটা টুকরাতে ভেঙে গেল, এটা আলাদা আলাদা টুকরায় পরিণত হলো। তো ওইটাই হলো অবঘর্ষ ক্ষয়, কারণ এই টুকরায় পরিণত, এটা ক্ষয় হচ্ছে, এটা নষ্ট হচ্ছে, তো এটাই হলো অবঘর্ষ ক্ষয়। নেক্সট রয়েছে কি ঘর্ষণ ক্ষয়। এখন ঘর্ষণ ক্ষয় কি, এটা দেখো নাম দেখি তোমরা বুঝতে পারবে। এটা যে ঘর্ষণ হচ্ছে, ঘর্ষণ হওয়ার ফলে এটা ক্ষয় হচ্ছে। যেরকম ধরো নদীর জলের মধ্যে অনেকগুলি নুড়ি, বালি, পাথর, শিলা রয়েছে, এগুলি কি হচ্ছে, এগুলি একটা আরেকটার সাথে
জল, ধরো জল আসছে, জলের সাথে এগুলিও ভাসছে, এগুলি ভাসার সাথে একটা পাথর এখানে, তো জলের সাথে এই পাথরটা এখানে চলে গেল, তো একটা আরেকটার সাথে কি হলো, ঘর্ষণ হচ্ছে, মানে ঘষা গেছে, তো ঘর্ষণ হওয়ার ফলে এটা আস্তে আস্তে ক্ষয় হচ্ছে, তো ক্ষয় হতে হতে এগুলি আরো কি হয়, মানে নষ্ট হয়ে যায়, তো এটাই হলো ঘর্ষণ ক্ষয়। নেক্সট রয়েছে সংঘর্ষ ক্ষয়। সংঘর্ষ ক্ষয়টা ঘর্ষণ ক্ষয়ের মতনই, বাট একটু ডিফারেন্ট। কি ডিফারেন্ট, যখন দেখবে নদীর জলটা বেড়ে যায়, নদীর জলটা ধরো, নদীর জল নর্মালি ধরো এই রাস্তায়, নদীর জলটা যখন বেড়ে যাবে, এটা জলের লেভেলটা উঁচু হয়ে যাবে, নদীর আরও সাইডে, আর সাইডে কি হবে, জলটা বেড়ে যাবে, তখন কি হবে, নদীর মধ্যে বড় বড় শিলাখণ্ড থাকে, বড় বড় শিলাখণ্ড অন্য শিলার সাথে, ধরো ছোট ছোট শিলার সাথে এগুলি গিয়ে ধাক্কা লাগবে, তাহলে কি হবে, এই শিলাগুলি আরও বেশি, মানে আরও বেশি বড় বড় হয়ে ভাঙতে থাকবে, তো ওইটাকে বলা হয় সংঘর্ষ ক্ষয়। তারপর রয়েছে বুদবুদ ক্ষয়। বুদবুদ ক্ষয় কি, অনেক সময় জলের মধ্যে দেখবে বাবলসের মতন উঠবে, এরকম বাবলসের মতন উঠবে, ঠিক আছে, বাবলসের মতন যখন উঠবে তখন কি, মানে ভিতরে ভিতরে মানে জলের চাপে, জলে প্রচণ্ড, জলটা যখন খুব স্পিডে আসবে তো জলের চাপটা বেশি পড়বে, তো জলের চাপে জলের ভিতরে থাকা যে শিলাগুলি থাকবে এগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে ভাঙতে থাকবে, ওইটাই হলো বুদবুদ ক্ষয়। তারপর রয়েছে দ্রবণ ক্ষয়। দ্রবণ ক্ষয় কি, দেখো দ্রবণ ক্ষয় হলো জলের সঙ্গে অনেক খনিজ থাকে, শিলা থাকে, এগুলি রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। এখন রাসায়নিক বিক্রিয়া কি, রাসায়নিক বিক্রিয়া হতে গেলে জল প্রয়োজন হয়, এটা আমরা জানি। আর রাসায়নিক বিক্রিয়া কি, যান্ত্রিক আবহবিকার কি, সেটা আমরা, তোমরা ওয়েদারিং অ্যান্ড ইরোশনের যে ক্লাসটা রয়েছে ওইটা আগে দেখে নেবে, তাহলে এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে, আদারওয়াইজ তোমরা কনফিউজড হয়ে যাবে। তার জন্য তোমরা আওয়ার চেঞ্জিং আর্থ ওয়েদারিং অ্যান্ড ইরোশন আবহবিকার ক্ষয়ীভবনের ক্লাসটা দেখে নিও, ওইটাতে আমি এক্সপ্লেন করেছি। তো এই নদীর জলের সাথে যেহেতু অনেক খনিজ শিলা থাকে, এগুলি রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া হয়ে শিলাগুলি আস্তে আস্তে ক্ষয় হচ্ছে, ধরো বড় শিলা রয়েছে, তো এগুলো আস্তে আস্তে ছোট 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 টুকরায় পরিণত হয়েছে, মানে এগুলো আস্তে আস্তে ছোট ছোট হতে 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 জলের সাথে একদম মিশে গেছে, তো ওইটাই কি হচ্ছে, তাহলে টুকরাগুলি ক্ষয় হচ্ছে, তো ওইটাই হলো দ্রবণ ক্ষয়। ওকে, তো ওইটাই হলো দ্রবণ ক্ষয়। তো এইগুলি হলো 6টা প্রক্রিয়া। তো ক্ষয়কার্য, নদীর ক্ষয়কার্য প্রক্রিয়াগুলি হলো মেইনলি 6টা প্রক্রিয়ায় ক্ষয়কার্য হয়। কি কি, জল প্রবাহ ক্ষয়, অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, সংঘর্ষ ক্ষয়, বুদবুদ ক্ষয়, দ্রবণ ক্ষয়। তো আশা করি এই জিনিসগুলি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, আর মেইনলি তোমরা এই নামগুলি মনে রাখার চেষ্টা করবে। এখন আমরা দেখে নেব ক্ষয়কার্যের ফলে ঘটিত ভূমিরূপগুলি, কারণ ক্ষয়কার্যের ফলে আমরা জানি কিছু ভূমিরূপও ঘটিত হয়। সেগুলি কি, আই বা ভি আকৃতির উপত্যকা, গিরিখাত, কেনিয়ন, জলপ্রপাত, তারপর রয়েছে খরস্রোত, পাঞ্জপুল, কাস্কেট, শৃঙ্খলিত শৈলশিরা, মন্থকূপ, প্রপাতকূপ। এই নামগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই নামগুলি থেকেই কিন্তু পরীক্ষাতে আসে। ধরো এখন নামটা দিয়ে দিল যে খরস্রোত, এই খরস্রোতটা কি, এটা কি নদীর ক্ষয়কার্যের ফলে হয়, নাকি নদীর সঞ্চয় কার্যের ফলে হয়, না নদীর বহন কার্যের ফলে হয়, তখন এটা হবে, এটা নদীর ক্ষয়কার্যের ফলে ঘটিত ভূমিরূপ। বা এইভাবেও আসতে পারে যে নিচের কোনটা নদীর ক্ষয়কার্যের ফলে ঘটিত ভূমিরূপ, এখান থেকে একটা দিয়ে দিল, সমুদ্রের যে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফল থেকে দিয়ে দিল, এরকম বিভিন্ন নাম দিয়ে দিল, তখন এই নামগুলি জানা থাকলে কিন্তু আমরা ইজিলি অ্যান্সারটা করতে পারবো। তো এখন ওয়ার্ক অফ রিভার, গ্লেশিয়ার, উইন্ড, ওয়েভ সবগুলির ক্ষেত্রেই ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ রয়েছে, আর সঞ্চয় কার্যের ফলেও ভূমিরূপ রয়েছে, আর তার প্রক্রিয়াগুলিও রয়েছে, সেই নামগুলি আমাদের মাস্ট মুখস্থ করতেই লাগবে। এখন এগুলি আমি এক্সপ্লেন করে দিচ্ছি যে কিভাবে এই ভূমিরূপগুলি গঠিত হয়, আর কিভাবে গঠিত হয় সেটা কিন্তু পরীক্ষাতে আসে না, কিন্তু সেটা আমাদের বুঝতে লাগে, কারণ আমরা বুঝলেই তো জিনিসটা ভালোভাবে আনসার করতে পারবো, না হলে কিভাবে পারবো। তো তোমরা এই নামগুলি মনে রাখবে, আর এগুলি আমি এক্সপ্লেন করে দিচ্ছি। তো প্রথমেই আসবে ভি বা আই আকৃতির উপত্যকা। নদী উপত্যকার পার্শ্বদেশে বৃষ্টির জল অববাহিকা বা ধসের ফলে ক্ষয় পেতে থাকে, ফলে নদীর উপত্যকা ভি এর মতো, এবং পরবর্তী সময়ে নদীর যখন নিম্নের দিকে ক্ষয় করতে থাকে তখন আই আকৃতির উপত্যকা সৃষ্টি হয়। এখন প্রথমত আমাদেরকে উপত্যকা কি সেটা জানতে লাগবে। একটু আগে আমি বলেছিলাম উপত্যকাটা কি, নদীর একটা নির্দিষ্ট একটা রাস্তা থাকে, ওকে, নদীর জলতে যাচ্ছে তার নির্দিষ্ট একটা রাস্তা থাকে, ওই জায়গাটা একটু নিচু থাকে, তো যে রাস্তা দিয়ে যাচ্ছে, একটা পার্টিকুলার একটা রাস্তা হচ্ছে, যে রাস্তাতে যে গিরিখাত দিয়ে যাচ্ছে, যে খাত দিয়ে যাচ্ছে, ওই খাতটাই কিন্তু বলে নদীর উপত্যকা। তো এখন নদীর উপত্যকার এই ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ গঠিত হয়, সেটা আয় আকৃতির বা ভি আকৃতির হয়ে থাকে। তো কিভাবে, ধরো নদীর এই যে এই রাস্তাটা, জলে যাওয়ার রাস্তাটা হলো এটা, এখন জল যেতে 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 কি হচ্ছে, এইদিকেও ধরো জল আসছে, জল আস্তে আস্তে এটা কি হলো, জলের সাথে অবভিয়াসলি একটা জায়গা দিয়ে যদি বছরের পর বছর অনেক বছর ধরে জল কন্টিনিউসলি যায়, তাহলে কি হবে, অবভিয়াসলি ক্ষয় হতে থাকবে, তো ক্ষয় হবে না, সাইডেগুলি ক্ষয় হতে থাকবে, তো এই সাইডেগুলি ক্ষয় হচ্ছে, সাইডেগুলি যখন ক্ষয় হচ্ছে এটা দেখতে অনেকটা ভি আকৃতির হয়েছে, এদিক দিয়ে কিন্তু জল যাচ্ছে, তো জল যেতে যেতে এখন ধরো
বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে জলের লেভেলটা বেড়ে যাবে, বা ধরো ল্যান্ডস্লাইড হয়েছে, তাহলে কী হবে, সাইডের দিকে ক্ষয় হবে, নষ্ট হতে থাকবে। তো এটা সাইডের দিকে ক্ষয় হতে হতে এটা অনেকটা ভি আকৃতির হয়ে যায়, তখন এটাকে বলা হয় ভি আকৃতির উপত্যকা। এই ভি আকৃতির উপত্যকাটা আরও ক্ষয় হতে 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 একদম নিচে দিয়ে আরও যখন বেশি গভীর হয়ে যায়, বেশি গভীরে ক্ষয় হয়ে যায়, তখন এটা অনেকটা এরকম হয়ে যায়, মানে আয় আকৃতির হয়ে যায়, আয় আকৃতির হয়ে যায়, তখন এটাকে বলা হয় আয় আকৃতির উপত্যকা। ওকে, তো মনে রাখবে যে নদীর ক্ষয়কার্যের ফলে ঘটিত একটা ভূমিরূপ হলো আয় আকৃতির উপত্যকা, একটা ভি আকৃতির উপত্যকা। এখন আয় আকৃতির ভি আকৃতি কিভাবে হয় সেটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। নেক্সট রয়েছে গিরিখাত এবং ক্যানিয়ন। এখন গিরিখাত কি বা ক্যানিয়ন কি সেটা দেখো। গিরিখাত বা ক্যানিয়নটা এই জিনিসটা কি, এটা আমাদের কি হবে, এটা প্রথমত পার্বত্য অঞ্চলে হবে, মানে উচ্চগতির কারণে, নদী উচ্চগতির কারণে যেটা হয়ে থাকে। তো নদীর উচ্চগতির কারণে কি হয়, সঞ্চয়ও হয় না, বহনও হয় না, সেখানে কি হয়, ক্ষয়কার্য হয়, উচ্চগতিতে ক্ষয়কার্য হয় পার্বত্য অঞ্চলে। ওকে, পার্বত্য অঞ্চলে ক্ষয় হয়, ক্ষয় হওয়ার ফলে ভূমিরূপ সৃষ্টি হয়, সেই ভূমিরূপের নাম হলো গিরিখাত আর ক্যানিয়ন। এখন গিরিখাতটা কিভাবে হয় দেখো, যখন এখন এইদিকে জল যাচ্ছে, জল যেতে এটা ক্ষয় হচ্ছে, এটা কি হচ্ছে, ক্ষয় হচ্ছে। তো ক্ষয় হওয়ার কারণে এটা কি হবে, অনেকটা এরকম ভি আকৃতির হয়ে যায়, তখন এটাকে বলে গিরিখাত। যখন এটা আরো বেশি ক্ষয় হয়, মানে এদিকে সাইডে দিয়ে আরো বেশি ক্ষয় হয়, তখন একটা ইউ আকৃতির হয়ে যায়, তখন এটাকে বলা হয় ক্যানিয়ন। যখন ভি আকৃতি থাকে এটা হয়ে যাবে গিরিখাত, আর যখন ইউ আকৃতি থাকে তখন হয়ে যাবে এটা ক্যানিয়ন। এখন গিরিখাত আর ক্যানিয়নের বৈশিষ্ট্য দেখে নাও। গিরিখাত খুব গভীর ও সংকীর্ণ হয়ে ইংরেজি অক্ষর ভি আকৃতির হয়, মানে গিরিখাতটা কি খুব বেশি যে গভীর হয় এবং এটা খুব সংকীর্ণ, মানে খুব চিকন হয়, হয়ে এটা অনেকটা ভি আকৃতির মতন হয়ে যায়। আর অন্যদিকে ক্যানিয়ন অত্যন্ত সুগভীর ও খুব বেশি সংকীর্ণ হয় বলে ইংরেজি অক্ষর আই আকৃতির হয়। মানে অন্যদিকে ক্যানিয়নটা কি আরও বেশি, মানে গিরিখাত থেকে আরও বেশি গভীর হয়ে যায়, আরও বেশি গভীর হয় এবং আরও বেশি আস্তে সাইডের দিয়ে ক্ষয় হতে থাকে, তার জন্য এটা অনেকটা এই যে এরকমভাবে হয়ে যায়, মানে আই আকৃতির হয়ে যায়। ওকে, গিরিখাত সৃষ্টি হয় নদীর উচ্চগতিতে বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে। আর গিরিখাতটা সৃষ্টি হয় মানে যেখানে পার্বত্য অঞ্চলে বৃষ্টি যখন বেশি হয়, তখন উচ্চগতিতে, নদীর উচ্চগতিতে এই গিরিখাতটা সৃষ্টি হয়। আর কিন্তু ক্যানিয়নটা কি, ক্যানিয়ন সৃষ্টি হয় বৃষ্টিহীন, মানে যেখানে ধরো বৃষ্টিটা বেশি একটা হচ্ছে না, এরকম শুষ্ক অঞ্চলে বা প্রায় মরুপ্রায় উচ্চভূমি অঞ্চলে হয়। ধরো যখন বৃষ্টির দিনে খুব বেশি বৃষ্টি হচ্ছে পাহাড়ি অঞ্চলে, মানে পার্বত্য অঞ্চলে নদীর উচ্চগতিতে, তখন এরকম একটা গিরিখাত সৃষ্টি হয়েছে। এখন ধরো যে বৃষ্টি অনেকদিন ধরে হচ্ছে না, তো এখন কি হচ্ছে, মানে সাইডে শুকিয়ে যাচ্ছে, তখন এটা কি হবে, এই যে ক্যানিয়নটা সৃষ্টি হয়। তো এটাই গেল গিরিখাতের ক্যানিয়ন। তো আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো যে গিরিখাতের ক্যানিয়নটা কিভাবে সৃষ্টি হয়। আর মেইনলি তোমরা নামগুলো মনে রাখবে, আর তার পাশাপাশি ভি আকৃতি আর আয় আকৃতির যে কনসেপ্টটা রয়েছে সেটাও মাথায় রাখবে। নেক্সট রয়েছে জলপ্রপাত। জলপ্রপাত এক কথায় তোমরা বুঝে নাও ওয়াটারফল। আমরা ওয়াটারফল অনেক দেখেছি, তো সামনাসামনি বা হয়তো টিভিতে, মোবাইলে অনেক দেখেছি যে ওই ওয়াটারফলটা, যখন ধরো পাহাড় রয়েছে, এখান থেকে জল আসছে, এসে এটা হঠাৎ করে যে খাড়া ঢালতে, পাহাড়ে খাড়া ঢালতে হঠাৎ করে নিচে নেমে, এই যে হঠাৎ করে নিচে নেমে গেছে, ওইটাই কি, ওইটাই তো ওয়াটারফল। আর ওয়াটারফলের জলের স্পিডটা কি, জলের স্রোতটা খুব বেশি স্পিড থাকে। তো এখন এই যে জলটা যে নিচের দিকে নামছে, হঠাৎ করে যে নেমে গেছে, নেমে যাওয়াতে কি হবে, নিচে মাটি রয়েছে, মাটি বালি এরকম শিলা রয়েছে, তো এগুলি জলের স্পিডে এই জায়গাটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। তো কন্টিনিউয়াসলি একটা জায়গা থেকে যদি স্পিডে জল পড়তে থাকে, তাহলে এই জায়গাটা কী হবে, অবভিয়াসলি এই জায়গাটা ক্ষয় হতে থাকবে, এই জায়গাটা আস্তে আস্তে ক্ষয় হয়। ধরো এরকম যদি ছিল, এরকম আস্তে আস্তে ক্ষয় হতে হতে এরকম হয়ে যাবে, নিচু জায়গাটা এই যে এরকম হয়ে যাবে। তো এই যে জলপ্রপাত মানে ওয়াটারফলের কারণে যে ক্ষয়টা হচ্ছে, ক্ষয় হয় একটা ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, ওইটাকে বলা হয় জলপ্রপাত। ওইটাকে কি বলা হয়, জলপ্রপাত। যেরকম এখানে দেখো সেম জিনিসটাই লেখা রয়েছে। নদীর গতিপথ কঠিন ও কোমল শিলার সন্ধিস্থল যখন হ্রদের ফলে উন্মুক্ত হয়, তাহলে কোমল শিলা ক্ষয়ের স্তর ক্ষয়ের ফলে নদীর গতিপথ বা ঢাল হঠাৎ খাড়াভাবে নেমে গেলে, অর্থাৎ জলরাশি হঠাৎ খাড়া ঢালভাবে নিচে পতিত হলে কি জলপ্রপাত বলে। জলপ্রপাতের ডেফিনেশন তোমাদের মুখস্থ করতে লাগবে না, তোমরা জাস্ট জিনিসটা বুঝতে লাগবে আর নামটা মনে রাখতে লাগবে। তো নদীর গতিপথে মানে নদীর রাস্তাতে অনেক ধরনের শিলা থাকে, কঠিন শিলাও থাকে, কোমল শিলাও থাকে। যখন ধরো এখানে কঠিন শিলাও রয়েছে, কোমল শিলাও রয়েছে, তাহলে কী হবে, জল এখান থেকে জল যাচ্ছে, তাহলে কঠিন শিলার তুলনায় কোমল শিলাটা বেশি ক্ষয় হবে, আর বেশি ক্ষয় হতে হতে একটা সময়টা ভেঙেই যাবে, ভেঙে দেখবি এই জায়গাটা কী হবে, একটা পাহাড়ে এরকম খাড়া ঢালের মতন হয়ে যায়। খাড়া ঢালের মতন থাকলে পাহাড়ের খাড়া ঢালের সাথে সাথে জলটাও কিন্তু হঠাৎ করে নিচে নেমে যাবে। এই যে হঠাৎ করেই যে নিচে নেমে যাবে, ওইটাই হলো ওয়াটারফল। আর এই হঠাৎ করে নিচে নেমে যাওয়ার কারণেই নিচে যে ঢালুটা রয়েছে, যে মাটিটা রয়েছে, এটাও ক্ষয় হতে থাকবে, ক্ষয় হয়ে নতুন একটা ভূমিরূপ সৃষ্টি করবে, সেটাকেই বলা হয় জলপ্রপাত। এখন এক্সাম্পলও দেখে নাও।
পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো ভেনেজুয়েলার রিউকানি নদীর উপর অবস্থিত এঞ্জেল জলপ্রপাত। নামটা মনে রাখবে। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? এঞ্জেল জলপ্রপাত। কোথায় রয়েছে? ভেনেজুয়েলার রিউকানি নদীর উপরে এই জলপ্রপাতটা অবস্থিত, এঞ্জেল জলপ্রপাতটা অবস্থিত। আর এটা হলো 980 মিটার। ভারতের উচ্চতম যোগ জলপ্রপাত, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? যোগ জলপ্রপাত। আর এটা হলো 275 মিটার। আর এটা শরাবতী নদীর উপর অবস্থিত। এটা কোন নদীর উপর অবস্থিত? শরাবতী নদীর উপর অবস্থিত। বা এইভাবেও আসতে পারে, শরাবতী নদীর উপর কোন জলপ্রপাত অবস্থিত? সেটা হবে যোগ জলপ্রপাত, বা এটাই হলো ভারতের উচ্চতম জলপ্রপাত। নেক্সট রয়েছে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত হলো এই যে বোয়ামা জলপ্রপাত। পৃথিবীর দৃশ্যত মানে সবচেয়ে সুন্দর জলপ্রপাত হলো নাইগ্রা জলপ্রপাত, যেটার নাম আমরা সবাই আশা করি শুনেছি। পৃথিবীর দৃশ্যত মানে সুন্দর, সবচেয়ে সুন্দর জলপ্রপাত, সবচেয়ে সুন্দর ওয়াটারফলটাই হলো নাইগ্রা ওয়াটারফল, নাইগ্রা জলপ্রপাত। জলপ্রপাত মানেই হলো ওয়াটারফল। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এখানে দেখো পিকচারও রয়েছে, পিকচারটা দেখলে ভালোভাবে বুঝবে যে এখানে পাহাড়ে এই যে নদীটা যাচ্ছে, নদীর যাওয়ার পথে এখানে কঠিন শিলা আছে, কোমল শিলা আছে। তাহলে অবভিয়াসলি কোমল শিলাটা কি হবে? বেশি ক্ষয় হবে, এটা বেশি নিচু হয়ে যাবে। তো হঠাৎ করে খাড়া ডাল সাথে সাথে জলটাও নিচে দিয়ে হঠাৎ করে নেমে যাবে। এই যে নেমে যাচ্ছে, এটাই কি? এটাই কিন্তু ওয়াটারফল। এটা কি হবে? ওয়াটারফল। আর এই ওয়াটারফলে জলের স্পিডটা খুব বেশি থাকবে। আর এই জলটা নিচে পড়াতে কি হচ্ছে? এই জলটা দেখো, আগে ধরো শিলাটা এরকম ছিল, কিন্তু জলের স্পিডে এটা কি হচ্ছে? আস্তে আস্তে ক্ষয় হতে 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 এরকম হয়ে গেছে। তো এরকম যে হয়ে গেছে, হয়েই তো একটা কি সৃষ্টি হয়েছে? ভূমিরূপ সৃষ্টি হয়েছে। ওইটা হলো জলপ্রপাত। নেক্সট রয়েছে খরস্রোত। এখন খরস্রোত কি সেটা আমরা দেখে নেব। খরস্রোতটা কি? অনেক সময় নদীর গতিপথে কঠিন ও কোমল শিলা লম্বভাবে অবস্থান করে, ফলে কোমল শিলা পার্শ্ববর্তী কঠিন শিলা অপেক্ষা নিচু হয়ে অবস্থান করে এবং নদী ধাপে ধাপে নিচে নামতে থাকে এবং ছোট ছোট জলপ্রপাতের সৃষ্টি হয়। এইরূপ ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাত খরস্রোত নামে পরিচিত। তো খরস্রোত কি সেটা জানতে গেলে আমাদেরকে আগে জানতে লাগবে জলপ্রপাত কি। তো জলপ্রপাত কি? ওয়াটারফল, মানে বড় বড় যে ওয়াটারফলগুলি সেগুলি। এখন এরকম বড় বড় ওয়াটারফল তো আছে, ঠিক আছে, ছোট ছোট ওয়াটারফলও কিন্তু আছে। ধরো এটা ছোট একটা ওয়াটারফল, তারপর ধর আরেকটা ওয়াটারফল, এরকম সিঁড়ির মতন এরকম ছোট ছোট ওয়াটারফল আছে। আর ছোট ছোট ওয়াটারফল মিলিয়ে কিন্তু বড় ওয়াটারফল হয়। এই ছোট ছোট যে ওয়াটারফলগুলি বা জলপ্রপাত রয়েছে ওইটাকেই খরস্রোত বলা হয়। ওইটাকে কি বলা হয়? খরস্রোত বলা হয়। যেরকম উদাহরণ, খার্তুম থেকে আসওয়ান পর্যন্ত নীল নদের গতিপথে 6টি বিখ্যাত খরস্রোত লক্ষ্য করা যায়। মানে খার্তুম থেকে আসওয়ান পর্যন্ত যে নীল নদ রয়েছে এই রাস্তাতে টোটাল ছয়টা খরস্রোত, মানে 6টা ছোট ছোট ওয়াটারফল দেখা যায়। নেক্সট মন্থকূপ। মন্থকূপটা কি? এটাও হলো একটা ভূমিরূপ, যে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয় মন্থকূপ, একটা ভূমিরূপ। উচ্চ গতিতে নদীর প্রবল স্রোতের টানে বাহিত শিলাখণ্ডগুলি অবকর্ষ প্রক্রিয়ায় নদীর তলদেশ ও পাহাড়ের শিলাখণ্ডে ছোট ছোট গোলাকার যে উলগত গর্তের সৃষ্টি হয়, এইরূপ উলম্ব গর্তকে মন্থকূপ বলা হয়। যখন নদীর উচ্চ গতিতে, ধরো ওয়াটারফলটা কি হলো, ওয়াটারফলটা নিচে এসে পড়লো, যখন নিচে এসে পড়লো জলের স্রোত বেশি থাকে, তো এই নদীর মধ্যে অনেকগুলি ছোট ছোট নুড়ি বালি পাথর শিলা টিলা থাকে। তো এইগুলি জলের স্পিডের কারণে ছোট ছোট করে ভেঙে যায়, ভেঙে এগুলির মধ্যে ছোট ছোট গর্ত, মানে এরকম ছোট ছোট গর্তের সৃষ্টি হয়। এই যে ছোট ছোট গর্ত সৃষ্টি হয়, ওই গর্তটাকেই বলা হয় মন্থকূপ। গর্তটাকে বলা হয় মন্থকূপ। নেক্সট রয়েছে প্রপাতকূপ। নদীর গতিপথে যে অংশে জলপ্রপাতে জলধারা সবে এসে পড়ে, তখন সেই অংশ প্রবল জলস্রোতের আঘাতে জল ঘূর্ণি সৃষ্টির ফলে সৃষ্টি হয় বুদবুদ ক্ষয়ের মাধ্যমে মন্থকূপ থেকেও বড় গর্তের সৃষ্টি হয়, এদের প্রপাতকূপ বলে। তো এই যে ছোট ছোট জলের স্পিডের কারণে যখন ছোট ছোট গর্তের সৃষ্টি হয়, গর্তগুলি হলো মন্থকূপ। আর এই ছোট ছোট গর্তগুলি যখন আরও বেশি আস্তে আস্তে ক্ষয় হতে আরও বেশি বড় হয়ে যায়, তখন সেই বড় গর্তগুলিকে বলা হয় প্রপাতকূপ। ছোট ছোট গর্ত হলে যে নদীর জলের কারণে ক্ষয়কার্যের ফলে, যে জলের স্পিডের কারণে যখন ছোট ছোট গর্ত হয় ভূমির মধ্যে নদীর নিচে, তখন সেটা হলো মন্থকূপ। আর সেই ছোট ছোট গর্তগুলো যখন বড় গর্ততে পরিণত হয়, তখন এটা হয়ে যাবে প্রপাতকূপ। কি হয়ে যাবে? প্রপাতকূপ। তো এগুলি হলো ক্ষয়কার্য। তো আমরা কি দেখলাম যে কিভাবে ক্ষয়কার্য হচ্ছে, 6টা প্রক্রিয়া রয়েছে এবং ক্ষয়কার্যের ফলে কিছু ভূমিরূপ রয়েছে, সেই ক্ষয়কার্যের ফলে ভূমিরূপগুলি আমরা দেখে নিয়েছি। এখন আমরা দেখব বহন কার্য। কারণ নদীর 3টাই কার্য হয়, ক্ষয়কার্য, বহন কার্য, সঞ্চয় কার্য। ক্ষয়কার্য কমপ্লিট করলাম, এখন আমরা দেখব বহন কার্য। বহন কার্যের প্রক্রিয়াগুলি আমরা দেখব। বহন কার্য, শুধুমাত্র বহন কার্যে কোনো ভূমিরূপ হয় না, বহন ও সঞ্চয় কার্য বা শুধু সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ হতে পারে।
দ্রবণ প্রক্রিয়ায় বহন, লম্ফদান প্রক্রিয়ায় বহন, ভাসমান প্রক্রিয়ায় বহন, গড়ানো প্রক্রিয়ায় বহন। এই নামগুলি দেখেই বুঝতে পারবে। এই যে দ্রবণ প্রক্রিয়া, দ্রবণ প্রক্রিয়া আমরা একটু আগে পড়েছিলাম দ্রবণ ক্ষয় হচ্ছে। এখন দ্রবণ ক্ষয় কখন হবে? ধরো একটা গ্লাস রয়েছে, একটা গ্লাসের মধ্যে আমি কী করলাম, ওআরএস দিলাম বা ধরো লবণ মিক্সড করলাম, মিক্স করলে কি হবে, জলের সাথে কিন্তু এটা ছোটো ছোটো যে কণা পরিণত থাকবে এইগুলি জলের সাথে কিন্তু মিশে যাবে, এগুলো দেখাই যাবে না, জলের সাথে মিশে যাবে, মানে দ্রবণ হচ্ছে। তো সেমভাবে যখন নদীর মধ্যে অনেক ছোটো ছোটো যে নুড়ি বালি পাথর এগুলি থাকে, এগুলো রাসায়নিক বিক্রিয়ার কারণে নদীর জলের সাথে একদম মিশে যায়, মিশে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখন ওইটাকে বলা হয় দ্রবণ প্রক্রিয়ায় বহন, দ্রবণ প্রক্রিয়ায় বহন। নেক্সট হল লম্ফদান প্রক্রিয়ায় বহন। লম্ফদান প্রক্রিয়ায় কি, যখন নদীর জলের মধ্যে অনেক শিলা, বড় বড় আকার শিলা পাথর এগুলি থাকে, এগুলি নদীর জলের স্রোতের কারণে, ধরো এখানে একটা শিলা রয়েছে, জলের স্রোতের কারণে এটি শিলাটা যে জলের ঢেউয়ের সাথে সাথে এরকম করে জলের এখানে চলে গেল, মানে এখান থেকে জলের ঢেউয়ের সাথে এক লাফে এখানে চলে গেল, আবার এক লাফে এখানে চলে গেল। এই যে লাফ দিয়ে দিয়ে যাচ্ছে জলের, মানে জলের সাথে সাথে যখন লাফ দিয়ে দিয়ে যাচ্ছে তখন ওইটাকে বলা হয় লম্ফদান প্রক্রিয়া। তারপর ভাসমান প্রক্রিয়া, মানে নদীর জলের সাথে একদম ভাসতে 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 যাচ্ছে, ওইটাকে বলা হয় ভাসমান প্রক্রিয়া। আর গড়ানো প্রক্রিয়া কি, যখন জলের নিচে মানে গড়িয়ে 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 গড়িয়ে, ধরো একটা পাথর রয়েছে, এটা গড়িয়ে 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 জলের সাথে সাথে যাচ্ছে, ওইটাকে বলা হয় গড়ানো প্রক্রিয়ায় বহন। তো বহন কার্য হয় মেনলি 4টা প্রক্রিয়ায়: দ্রবণ, লম্ফদান, ভাসমান ও গড়ানো প্রক্রিয়ায়। তো আশা করি বহন কার্যের প্রক্রিয়াগুলি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব যে সঞ্চয় কার্য, বহন কার্য সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ গঠিত হয়, সেগুলি দেখে নেব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম আমরা মধ্য গতিতে দেখব, তারপর আমরা নিম্ন গতিতে দেখব। আর উচ্চ গতিতে কোনো সঞ্চয় কার্য হয় না, কারণ উচ্চ গতিতে কি হয়, উচ্চ গতিতে শুধুমাত্র ক্ষয় কার্য হয়, আর ক্ষয় কার্য অলরেডি আমরা দেখে নিয়েছি। এখন দেখব মধ্য গতিতে নিম্ন গতিতে। তো প্রথমেই মধ্য গতিতে। মধ্য গতিতে নদীর বহন ও সঞ্চয় কার্যের ফলে কিছু ভূমিরূপ: নদী বাঁক, পলল শঙ্কু, পলল বেজনী, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, খাড়ি, বদ্বীপ। এগুলি হলো মধ্যগতিতে নদীর বহন ও সঞ্চয় কার্যের ফলে ঘটিত কিছু ভূমিরূপ। ওকে, এই নামগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নামগুলি তোমাদের মাথায় রাখতে লাগবে। পরীক্ষাতে কিন্তু বারবার বলছি পলল বেজনী কি বা পলল শঙ্কু কি, নদী কি, এগুলি কিন্তু আসবে না। এই নামগুলি আমাদের মাথায় রাখতে লাগবে। যে কিভাবে হবে সেটা তোমাদেরকে বুঝিয়ে দেবো, কিন্তু এই নামগুলি তোমাদের মাথায় রাখতে লাগবে। এগুলোর ডেফিনেশন অবভিয়াসলি এটা আসবে না, এই নামগুলি আসতে পারে। ধরো দিয়ে দিল বদ্বীপ। এই যে বদ্বীপ রয়েছে, এইটা কিসের ফলে, কোন কার্যের ফলে ভূমিরূপটা হয়? বহন কার্য, সঞ্চয় কার্য, নাকি এটা, বা এরকম আসতে হবে বহন ও সঞ্চয়, বহন ও ক্ষয়, নাকি ক্ষয় ও সঞ্চয়, এরকম আসতে হবে। তো এটা কি হবে, বহন ও সঞ্চয় ফলে। ওকে, বা কোন গতিতে এটা, মধ্যগতি, উচ্চ গতি না নিম্ন গতি? তো এটা হবে মধ্য গতিতে, বা এরকম ভাবে আসতে পারে। এটা কোন কার্যের ফলে হয়, নদীর কার্য, সমুদ্রের কার্য, বায়ুর কার্য, নাকি হিমবাহের কার্য? তখন এটা হবে নদীর কার্য। তো এই নামগুলি বিভিন্নভাবে আসতে পারে। আর প্রতি বছর পরীক্ষাতে কিন্তু যে নদীর কার্য, তারপর যে হিমবাহের কার্য, তারপর বায়ুর কার্য, তারপর রয়েছে সমুদ্র তরঙ্গের কার্য, এগুলি থেকে 1 নাম্বার অবশ্যই আসে। তো এগুলি মাথায় রাখতে লাগবে, তো নামগুলি মনে রাখবে। সো পলল শঙ্কু, পলল শঙ্কুটা কি দেখো, পার্বত্য গতি থেকে হঠাৎ সমভূমিতে প্রবেশ করলে গতিপথের ভারসাম্য ব্যাহত হলে নদীর গতিবেগ হ্রাস পায় এবং পর্বতের বাধা না থাকায় নদী ছড়িয়ে পড়ে, ফলে নদী বাহিত প্রস্তর খণ্ড নুড়ি পর্বতের পাদদেশে সঞ্চিত হয়। এই পলল রাশি 3 কোণা বা শঙ্কুর আকারে সঞ্চিত হলে তাকে পলল শঙ্কু বলে। বেসিক্যালি পলল শঙ্কুটা কি, এটা হলো বহন কার্য আর সঞ্চয় কার্যের ফলে ঘটিত ভূমির কোথায়, মধ্যগতিতে। মধ্যগতিতে যখন এটা পাহাড়, এই যে এটা হলো পাহাড় পর্বত, তো পর্বত থেকে হঠাৎ করে যখন নিচে নামবে, পর্বতে যখন থাকবে এতটুকু পর্যন্ত, তখন এটা উচ্চ গতি। তো পর্বত থেকে হঠাৎ করে নিচে নামবে তখন এটা হয়েছে মধ্যগতিতে। তো এখন পাহাড় থেকে যখন নদীর জলটা নিচের দিকে নামবে, তখন পাহাড়ের মধ্যে দেখো এই জায়গা থাকলে তো বেশি একটা স্পেস পেলো না, যখন নিচে হঠাৎ করে অনেকটা স্পেস পেয়েছে, তো যেদিকে জল যাওয়ার রাস্তা পাচ্ছে ওইদিকে জলটা এদিকে এবার ছড়িয়ে যাচ্ছে। তো ওই যে এদিকে ওইদিকে ছড়িয়ে যাচ্ছে, এটা অনেকটা মানে 3 কোণা শঙ্কুর আকৃতি, এরকম শঙ্কুর আকৃতি হয়, তার জন্য এটাকে বলা হয় পলল শঙ্কু। কি বলা হয়, পলল শঙ্কু। নেক্সট রয়েছে প্লাবন ভূমি এবং স্বাভাবিক বাঁধ। প্লাবন ভূমি এবং স্বাভাবিক বাঁধ সেটা কি দেখো, নদীর ধারণ ক্ষমতার অধিক জল হলে প্লাবনের সৃষ্টি হয়, জল কমে গেলে প্লাবনও জল নেমে যায়, এবং নদীর 2 তীরে বালি কাঙ্কর সঞ্চিত স্বাভাবিক বাঁধের সৃষ্টি হয়। এটি কেবল নদীর পরিণত অবস্থায় দেখা যায়। তো বেসিক্যালি ধরো অনেক সময় কী হয়, ফ্লাড হয়। ফ্লাড হলে কী হবে, ধরো খুব বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছে, নদীর জলটা বেড়ে যাবে। তো নদীর যতটুকু ক্যাপাসিটি আছে, ধরো নদীর জল নিতে পারবে এতটুকু, তো যতটুকু ক্যাপাসিটি আছে তার থেকে যখন নদীর জলটা আরও বেশি, মানে একদম বেশি হয়ে যায়, বাইরের দিকে চলে, তখন নদী কী হবে, নদী যে লেভেল
লেভেলটা আছে এটাতে কিন্তু আরও বাইরের দিকে চলে যাবে। এখন নদীর জলটা যখন বাইরের দিকে চলে যাবে তখন ওইটাকে বলা হয়, ধর নদী এতটুকু যেতে পারে কিন্তু নদীর জলটা বেড়ে যাওয়ার কারণে আরও এদিকেও নদীর জলটা এইভাবে ছড়িয়ে গেল। তো এই যে এইভাবে ছড়িয়ে যে গেল তখন ওই এক্সট্রা জায়গাটাকে বলা হয় কি প্লাবন ভূমি। কি বলা হয়? প্লাবন ভূমি। তারপর যখন আবার নদীর জলটা আস্তে আস্তে মানে কমে যাবে, কমে গেলে একদম আবার স্বাভাবিক মানে আগের মতো নর্মাল হয়ে যাবে, তখন কি হবে, যেই জায়গাতে এক্সট্রা জায়গাতে ছড়িয়েছিল, এক্সট্রা জায়গায় জলটা যখন ছড়িয়েছিল তখন ওই যে জলের সাথে অনেক নুড়ি বালি পাথর এগুলো জমা হয়েছে, যখন জলটা আবার স্বাভাবিক জায়গায় ফিরে আসবে তখন যে দেখা যাবে জল তো ফিরে আসলো কিন্তু জলের সাথে যে আরও নুড়ি বালি পাথর যেগুলি নদী থেকে বাইরে বেরিয়ে এসেছিল ওইগুলি আর ফিরে আসেনি, ওইগুলি এখানে জমা হয়ে রয়েছে, ওইগুলিকে বলা হয় স্বাভাবিক বাঁধ। ওইগুলি কি বলা হয়? স্বাভাবিক বাঁধ। এই যে দেখো নদীর জলটা বেড়ে গেল, এই জায়গাটা বেড়ে যায়, তো ওই জায়গাটা হয়েছে প্লাবন ভূমি। আর যখন জলটা আবার স্বাভাবিকভাবে ফিরে আসলো তখন নদীর সাইডে দেখবে যে নুড়ি বালি পাতা অনেক কিছু জমা হয়েছে, ওই যে জমা হয়ে আছে ওইটাকে বলা হয় স্বাভাবিক বাঁধ। তো আশা করি প্লাবন ভূমি এবং স্বাভাবিক বাঁধ কি সেটা তোমরা বুঝতে পেরেছো, আর আশা করি এই পিকচারটা দেখলে তোমরা জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবে। নেক্সট রয়েছে নদী বাঁক বা মিয়েন্ডার। এখন নদী বাঁক বা মিয়েন্ডার কি? নদীর নিম্ন ও মধ্যগতিতে যেখানে ভূমির ঢাল অত্যন্ত কম সেখানে সম্মুখে সামান্য বাধা পেলেই যেদিকে ডাল বেশি সেদিকে নদী দেখা যায়, ফলে নদী অত্যন্ত আঁকাবাঁকা গতিপথে প্রবাহিত হয়। এই বাঁকগুলিকে নদী বাঁক বা মিয়েন্ডার বলে। মানে নদীর নিম্ন ও মধ্যগতিতে যেখানে ভূমির ডালটা মানে ভূমির যে ঢাল মানে নদী যাওয়ার যে পথটা অনেকটা কম থাকে মানে নিচু থাকে, তো নদী যেদিকে জল জায়গা যাওয়া পায় সেদিকে, কিন্তু ধরো নদী এদিকে যেতে পারে এদিকে রাস্তা পায়নি কিন্তু এদিকে জায়গা পেয়েছে তো নদীটা এইভাবে চলে গেল, তো যেদিকে রাস্তাটা পাচ্ছে সেদিকে জলটা চলে গেল, তাতে কি হয় যেদিকে রাস্তা পাচ্ছে রাস্তাটা আঁকাবাঁকা হতে পারে, নদীটা অনেকটা এরকম আঁকাবাঁকা হয়ে থাকে। তো ওই যে আঁকাবাঁকা ভাবে যে হয় ওইটাকেই বলা হয় নদী বাঁক বা মিয়েন্ডার। তারপর রয়েছে বালুচর। বালুচর কি? নদী অবক্ষেপণের ফলে বালি কাদা নদীর পার সংলগ্ন অঞ্চলে সঞ্চিত হয়ে বালুচর সৃষ্টি করে। অধিকাংশ স্থানে নদী বাঁকের উত্তর ঢালে বালুচর গঠিত হয়। মানে ধরো নদী যখন জলটা বেড়ে গেলে তো এদিকে চলে যাবে, এখন যখন নদীর জলটা আস্তে আস্তে কমতে থাকবে নদীর সাইডে দেখবে এরকম বালি টালি জমতে থাকবে, ওই যে নদীর সাইডে বালি টালি জমতে থাকে ওইটাকে বলা হয় বালুচর। কি বলা হয়? বালুচর। আর ম্যাক্সিমাম নদীর উত্তর দিকে এই বালুচরটা গঠিত হয়, সবসময় হয় না বাট ম্যাক্সিমাম উত্তর দিকে বালুচরটা গঠিত হয়। এটাই গেল বালুচর। তারপর আমরা দেখো নিম্ন প্রবাহে, মধ্যগতি দেখলাম, এখন নিম্ন প্রবাহে নদী সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমির মানে নদী সঞ্চয় কার্য মানে সঞ্চিত হচ্ছে জমা হয়ে যে ভূমিরূপ গঠিত হচ্ছে সেগুলি দেখে নেব। তো প্রথমে নদীর দ্বীপ। নিম্ন প্রবাহে জলের সঙ্গে বাহিত বিপুল পরিমাণে পলি বালি কাদা নদী গর্ভে সঞ্চিত হয় এবং কালক্রমে নদীর বুকে চর বা দ্বীপ রূপে অবস্থান করে। এই চরের চারদিকে জল দ্বারা বেষ্টিত থাকে, ফলে এই ভূবাক্যে নদী দ্বীপ বা ব্রহ্মপুত্র মাজুলী দ্বীপ ভারতের বৃহত্তম নদীদ্বীপ। বেসিক্যালি নদীর দ্বীপ মানে কি আইল্যান্ড, যেরকম সমুদ্রের মধ্যে আইল্যান্ড থাকে নদীর মধ্যেও এরকম দ্বীপ থাকে। সেটা কি? যেরকম ধরো নিম্ন প্রবাহে মানে নিম্ন প্রবাহে জলের সাথে ধরো জলটা যাচ্ছে, জলের সাথে অনেক নুড়ি বালি পাথর কাকু এগুলি যাচ্ছে, এগুলি জমা হতে একটা ধরো এই জায়গা থেকে জমা হতে এটা অনেক বছর পর বছর জমা হতে অনেক মানে উঁচু হয়ে গেল, একটা দ্বীপ রূপে একটা আইল্যান্ড রূপে হয়ে গেল। তো চারদিকে মানে এদিকে জল তো সব দিকে জল থাকে, জল বেষ্টিত থাকে, কিন্তু এই জায়গাটা একটা দ্বীপে পরিণত হলো, ওইটাকে বলা হয় নদীর দ্বীপ। আর ভারতের মধ্যে বৃহত্তম নদীর দ্বীপ হলো ব্রহ্মপুত্রের মাজুলী দ্বীপ হলো ভারতের বৃহত্তম নদী দ্বীপ। নেক্সট রয়েছে অর্শক্ষুরাকৃত হ্রদ। সমভূমি প্রবাহ ও বদ্বীপ প্রবাহের নদী বড় বড় বাঁক নিয়ে অগ্রসর হয়। বিশেষ ক্ষেত্রে এই প্রকার কোনো নদীর বাঁক মূল নদীর প্রবাহের সাথে সামঞ্জস্য রাখতে না পেরে বিচ্ছিন্ন হয়ে মূল নদীর পাশে অশ্ব বা ঘোড়াকুড়ের মতো আকৃতি অবস্থান করে তাকে অর্শক্ষুরাকৃত হ্রদ বা অক্সফ্লো লেক বলা হয়। তো সমভূমি প্রবাহ অনেকটা বদ্বীপ নদীর যারা বড় বড় বাঁক অগ্রসর হয়, তখন বিশেষভাবে নদীর যে বাঁকটা রয়েছে সেটা নদী প্রবাহের সাথে সামঞ্জস্য রাখতে পারে না পেরে এটা কি হয়, এটা বিচ্ছিন্ন হয় মূল নদীর পাশে অনেকটা এরকম আকারে, এই যে এরকম আকারে এটা কি হয় প্রবাহিত, অনেকটা ঘোড়া আকারে প্রবাহিত হয়, তার জন্য এটাকে অর্শক্ষুরাকৃতি হ্রদ বলা হয়। ওকে, নেক্সট রয়েছে বদ্বীপ।
বদ্বীপটা কি? নিম্ন প্রবাহ মোহনার নিকট ভূমির ডাল প্রায় না থাকায় নদী খাতে নদী বাহিত পলি সঞ্চিত হয়। এইভাবে সঞ্চয় কার্যের ফলে ঘটিত সমতল ভূমিভাগে বদ্বীপ বলে। যেরকম গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এগুলি হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। যেরকম ধরো নদীটা আসছে, নদীটা এসে কোথায় মিলিত হয়? নদীটা এসে মোহনায় মিলিত হয়। যখন মোহনায় মিলিত হয় নদীটা দেখবে জলটা এদিকেও যাচ্ছে, এদিকেও যাচ্ছে, এদিকে এরকম যাচ্ছে। তো জলটা যাচ্ছে এই জায়গাটা অনেকটা বর মতন হয়ে যায়। কিরকম হয়ে যায়? বর মতন হয়ে যায়। তো এই জায়গাটাকে বলা হয় বদ্বীপ। এই জায়গাটা কি বলা হয়? বদ্বীপ। আর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটা? গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার যে বদ্বীপ রয়েছে সেটা। ধরো এখানে গঙ্গা নদী আসলো, ব্রহ্মপুত্র নদী আসলো, আর এখানে মেঘনা নদী আসলো। এই তিনটা নদী এসে এই জায়গাতে মিলিত হয়, একটা বর আকারে সৃষ্টি হয়েছে। তো এটাই হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। তো আশা করি বদ্বীপ কি সেটা বুঝতে পেরেছ। তো এটাই গেল নদী, ওয়ার্ক অফ রিভার, মানে নদীর কার্য যে ক্লাসটা। তো আমরা কি কি দেখলাম একবার আমি রিকিপ দিয়ে দিচ্ছি, তারপর আমরা কোশ্চেন আনসারগুলো ডিসক্রাইব করব। তো আশা করি তোমাদের কাছে ক্লাসটা হেল্পফুল লেগেছে, আর এরকম করে বাকি ক্লাসেসগুলো তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। সেটার জন্য একটু তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো। আর তাছাড়া যদি তোমাদের যে ক্লাসেসের ব্যাপারে জানা থাকে, তোমাদের নোটসের প্রয়োজন হয়, মক টেস্টের প্রয়োজন হয়, অনলাইন হোক কিংবা অফলাইন, যেইভাবে তোমাদের প্রয়োজন হয় সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। ট্যাট রিলেটেড যেটাই প্রয়োজন সেটার জন্য আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদেরকে আমরা বিভিন্নভাবে গাইড করে থাকি। সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। প্রথমে আমরা নদী কি সেটা দেখে নিলাম, তারপর দেখলাম কিছু এক্সাম্পল, তারপর শাখা নদী কি, উপনদী কি, তারপর দেখলাম নদী অববাহিকা, নদী উপত্যকা, তারপর দেখলাম নদীর গতি। নদীর তিনটা গতি রয়েছে, উচ্চ গতি, মধ্য গতি, নিম্ন গতি। এগুলি কি সেটা দেখলাম, তার যা অন্যান্য কি নাম রয়েছে সেটাও দেখে নিয়েছি। তারপর দেখলাম আদর্শ নদী কি, তারপর নদীর কার্য। নদীর তিনটা কার্য হয়, ক্ষয় কার্য, বহন কার্য, সঞ্চয় কার্য। প্রথমে ক্ষয় কার্য আমরা দেখেছি, ক্ষয় কার্যের 6টা প্রক্রিয়া রয়েছে সেটা দেখলাম। তারপর ক্ষয় কার্যের ফলে যে ভূমিরূপগুলি গঠিত হয় সেগুলি দেখে নিয়েছি। নামগুলি খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, আর এগুলো আমি এক্সপ্লেনও করে দিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছ। তারপর আমরা দেখলাম বহন কার্য। বহন কার্যের প্রক্রিয়াগুলি দেখে নিলাম, দ্রবণ, লম্ফদান, ভাসমান ও গড়ান প্রক্রিয়া। তারপর দেখলাম মধ্য গতিতে নদীর তিনটা গতি রয়েছে, তার মধ্যে থেকে উচ্চ গতিতে তো ক্ষয় হয়, আর মধ্য গতিতে বহনও হচ্ছে, সঞ্চয় হচ্ছে। তার ফলে এই ভূমিরূপগুলি দেখলাম, এগুলি এক্সপ্লেনেশনও দেখে নিলাম। তারপর দেখলাম যে নিম্ন গতিতে সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপ গঠিত হয় সেটা দেখলাম। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা কোশ্চেন আনসার নিয়ে ডিসকাস করব। তো প্রথমেই রয়েছে নদীর উৎপত্তি স্থলকে বলা হয়, মানে নদীর যে জায়গাতে উৎপত্তি হয়, যেখানে সৃষ্টি হয় সেটাকে বলা হয় নদীর উৎস। যেখানে সমুদ্র, হ্রদ ইত্যাদির সঙ্গে মিলিত হয় তাকে বলা, মানে নদী যে জায়গাতে, ধরো কোনো একটা হ্রদের সাথে, কোনো একটা সমুদ্রের সাথে, সাগরের সাথে মিলিত হবে, ওইটাকে কি বলা হয়? এটাকে নদীর মোহনা বলা হয়। উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর প্রবাহ পথকে কি বলা হয়? মানে উৎস, এটা তো নদী উৎস, এটা হলো মোহনা। এখান থেকে সৃষ্টি হয়েছে আর এখানে এসে সমুদ্রে এসে মিলিত হয়েছে, এটা হলো মোহনা। তো উৎস থেকে মোহনা পর্যন্ত যে নদী একটা স্পেসিফিক রাস্তা, মানে স্পেসিফিক যে একটা খাদ দিয়ে যাচ্ছে, ওই খাদটাকে কি বলা হয়? নদী উপত্যকা। কি বলা হয়? নদী উপত্যকা। তারপর নদী তার শাখা ও উপনদী মিলে যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তাকে বলা হয় নদী অববাহিকা। যে নদী, প্রধান নদী বা তার শাখা নদী, উপনদী, এগুলি যে জায়গাটা, যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলটাকে বলা হয় নদীর অববাহিকা। পার্বত্য অঞ্চলে নদী যতটা জায়গা অধিকার করে প্রবাহিত হয় তাকে বলা হয় নদী অববাহিকা। কি বলা হয়? নদী অববাহিকা। যে উচ্চভূমি 2 বা তার বেশি নদীকে পৃথক করে তাকে কি বলা হয়? জল বিভাজিকা বলা হয়। জল বিভাজিকা। যে উচ্চভূমি 2 বা তার বেশি নদীকে পৃথক করে, ধর এটা একটা উচ্চভূমি, এটা একটা উচ্চভূমি, এই যে একটা নদী বা এই যে একটা, 2টা নদী বা তার থেকেও বেশি নদী থাকতে পারে, এগুলি নদীটিকে পৃথক করে দেয়, ওই জায়গাটাকে বলা হয় জল বিভাজিকা, মানে জল বিভাজন হয়ে গেলে তো এটাকে জল বিভাজিকা বলা হয়। 2টি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় দোয়াব। 2টা নদী, তো এটা নদী, এটা নদী, 2টা নদী যে মধ্যবর্তী জায়গাটা এটাকে বলা হয় দোয়াব। লবণযুক্ত শিলাস্তরের উপর নদী প্রধান ক্ষয়ী প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয়। কি বলে? দ্রবণ ক্ষয়। প্রধান নদী থেকে যে জলধারা নির্গত হয় তাকে বলা হয় শাখা নদী। যে প্রধান নদী রয়েছে এটা থেকে ধরো এটা ছোট ছোট জলধারা নির্গত হলো, এটাকে বলা হয় শাখা নদী। পার্শ্ববর্তী অঞ্চলে কোনো জলধারা প্রধান নদীতে এসে মিলিত হলে তাকে বলা হয় উপনদী। যে পার্শ্ববর্তী নদী, এদিকে নদী, এগুলি এসে মেন নদীতে মিলিত হয়েছে তখন এটাকে বলা হয় ওই নদীর উপনদী। একটি আদর্শ নদীর উদাহরণ হলো গঙ্গা নদী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চগতি, মানে গঙ্গোত্রী একটা হিমবাহের নাম। তো ওই হিমবাহ থেকেই কিন্তু গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। আর তো এই গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গার যে হরিদ্বার পর্যন্ত যে গঙ্গার জায়গাটা, ওইটা হলো উচ্চ নদী, উচ্চগতি। তারপরে এসে যাবে মধ্যগতি, তারপর নিম্নগতি।
হরিদ্বার থেকে বিহার রাজমহল পর্যন্ত হলো গঙ্গার মধ্যগতি, আর রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগর মোহনা পর্যন্ত হলো নিম্নগতি। তো এই যে গঙ্গা নদীটা কি, গঙ্গা নদী হলো একটা আদর্শ নদী। গঙ্গা নদী কি, গঙ্গা নদী হলো একটা আদর্শ নদী, যে নদীর মধ্যে তিনটা গতি দেখা যায়, উচ্চ গতি, মধ্যগতি, নিম্নগতি, তিনটা গতি দেখা যায়, সেটাকে বলা আদর্শ গতি। একটা এক্সাম্পল হলো যে গঙ্গা নদী। তো এই গঙ্গা নদীর মধ্যে কি হয় দেখো, গঙ্গা নদীর মধ্যে যে গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর সৃষ্টি হয়। গঙ্গা নদীর উৎসটা হলো যে হিমালয় পার্বত্য অঞ্চল, হিমালয় পার্বত্য অঞ্চলে হলো গঙ্গা নদীর সৃষ্ট। তো ওই হিমালয় পার্বত্য অঞ্চলে হিমবাহ রয়েছে। হিমবাহ কি, হিমবাহ হলো যে বিশাল আকৃতির চলন্ত বরফের স্তূপ। বাকি হিমবাহ ডিটেলস ক্লাস পরে তোমরা দেখে নিও। তো এই যে হিমবাহ রয়েছে, এই হিমবাহে চলন্ত বরফের স্তূপ হিমবাহটা, এই হিমবাহ একটা নাম রয়েছে গঙ্গোত্রী। গঙ্গোত্রী হিমবাহ থেকেই গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। তো গঙ্গোত্রী হিমবাহ থেকে হরিদ্বার পর্যন্ত যে জায়গাটা, ওইটাকে বলা হয় উচ্চগতি। তারপর আবার হরিদ্বার থেকে, মানে যেখানে উচ্চগতি শেষ হয়, হরিদ্বার থেকে বিহার এর রাজমহল পর্যন্ত যে জায়গাটা, ওইটা হলো মধ্যগতি। তো বিহারের রাজমহল যে পাহাড় রয়েছে, রাজমহল কিন্তু একটু অনেকটা কোনো মহল নয়, এটা একটা পাহাড়ের নাম। রাজমহল পাহাড় পর্যন্ত যে জায়গাটা পর্যন্ত মধ্যগতি। আর রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগরে গিয়ে এটা মিলিত হয়, বঙ্গোপসাগর মোহনা পর্যন্ত মিলিত হয়, ওইটাকে বলা হয় নিম্নগতি। তো গঙ্গা নদী কোথায় থেকে শুরু হয়েছে, হিমালয় পার্বত্য অঞ্চলে গঙ্গোত্রী হিমবাহ থেকে। আর কোথায় গিয়ে মিলিত হয়, বঙ্গোপসাগরে, বে অফ বেঙ্গলে গিয়ে এটা মিলিত হয়। তো ওইখানে হলো তার মোহনাটা। ওকে, তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট রয়েছে, সবচেয়ে বেশি জল বহন করে কোন নদী? অ্যামাজন নদী। সবচেয়ে বেশি জল রয়েছে কোন নদীতে? অ্যামাজন নদীতে। নদী তার গতিপথে কয় প্রকার কার্য সম্পাদন করে? 3 প্রকার। কি কি? উচ্চগতি, ক্ষয় কার্য, বহন কার্য, সঞ্চয় কার্য। নদী তার গতিপথে কাজটি সম্পাদন করে এই যে ক্ষয় কার্য, বহন কার্য এবং সঞ্চয় কার্য। নদীর কার্য কিসের উপর নির্ভর করে? নদীর শক্তির উপর, যে নদীর কার্যটা কতটুকু শক্তিশালী হবে, কতটুকু পাওয়ারফুল হবে, যে বেশি ক্ষয় হবে না কম হবে, বহনটা কম হবে না বেশি হবে, ওইটা ডিপেন্ড করে যে নদীর কতটুকু শক্তি রয়েছে, নদীর জলে কতটুকু পাওয়ার রয়েছে। তো নদীর শক্তির উপর সেটা ডিপেন্ড করে। নদীর শক্তি কিসের উপর নির্ভর করে? যে নদীর স্রোতে বেগ বা জলের পরিমাণ, যে জলের পরিমাণ, জল বেশি আছে না কম আছে, যে স্রোতটা কি, স্রোতের যে বেগটা, এটা স্পিডে নাকি স্লো, সেগুলির উপর ডিপেন্ড করে যে নদীর পাওয়ারটা কীরকম হবে। নদী বেগ বৃদ্ধি পেলে তার পরিবহন ক্ষমতা 64 গুণ, যে 64 গুণ বৃদ্ধি পায়। একে বলা হয় ষষ্ঠঘাতের সূত্র, ষষ্ঠঘাতের সূত্র। নদীর স্রোতের বেগে কিসের উপর নির্ভর করে? নদীর গতিপথের ঢালের উপর, যে নদীর গতিপথে ঢাল রয়েছে সেটার উপর ডিপেন্ড করে নদীর স্রোতটা যে স্পিডে হবে না স্লো হবে না কিরকম হবে। নদীর ক্ষয়কার্য কয়টি প্রক্রিয়া সাধিত হয়? 4টি প্রক্রিয়া। নদীর ক্ষয়কার্যটা এটা 6টি প্রক্রিয়া হবে। ওকে, 6টি হবে। কি কি 6টি প্রক্রিয়া হবে সেটা একটু আগে এক্সপ্লেন করেছি, এটা 4টি হবে না 6টি হবে। নেক্সট, অবঘর্ষ দ্বারা নদী খাতে কোন ধরনের সংগঠিত হয়? নিম্নক্ষয় ও পার্শ্বক্ষয়। অবঘর্ষ দ্বারা, যে অবঘর্ষ এটি প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়ার মধ্যে নদী খাতে কোন ধরনের সংগঠিত হয়? নিম্নক্ষয় মানে নিচের দিকে ক্ষয় হচ্ছে, আর পার্শ্বক্ষয় হচ্ছে মানে যখন ওয়াটারফলটা পড়ছে নিচের জায়গাটা ক্ষয় হচ্ছে মানে নিম্নক্ষয়। আর তার পাশাপাশি এই যে পাহাড়ের গায়ে বেশি যে নদীর জলটা পড়ছে, তো তার সাইডে মানে পার্শ্বক্ষয় হচ্ছে। তো অবঘর্ষের দ্বারা পার্শ্বক্ষয় হচ্ছে, নিম্নক্ষয় হচ্ছে। নিম্ন খাতের ফলে নদী খাতের যে গর্তের সৃষ্টি হয় তাকে বলে মন্থকূপ। যে নিম্ন খাত, জলের স্পিড যখন পড়ছে, মানে জলে খুব স্পিডে যখন নিচে পড়ছে, তখন এখানে অনেক শিলাটিলা রয়েছে, এগুলিকে আস্তে আস্তে গর্ত, ছোট ছোট গর্ত সৃষ্টি হচ্ছে। এই যে ছোট ছোট গর্ত সৃষ্টি হচ্ছে ওইটাকে বলা হয় মন্থকূপ। আর এই ছোট ছোট গর্তগুলো যখন আরো বড় গর্তে পরিণত হয় তখন ওইটাকে বলা হবে কি? প্রপাত কূপ। নদীর জল প্রবাহের সঙ্গে বাহিত নুড়ি, কাঁকর ও প্রস্তরখণ্ডের আঘাতে যে ক্ষয় হয় তাকে বলে অবঘর্ষ ক্ষয়। অবঘর্ষ ক্ষয় কি? একটু আগে আমি এক্সপ্লেন করেছি। নদীর জল প্রবাহের সঙ্গে বাহিত প্রস্তরখণ্ডগুলি পরস্পরের সঙ্গে ধাক্কা লেগে ছোট ছোট খণ্ড বা কণায় পরিণত হওয়াকে বলে ঘর্ষণ ক্ষয়। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো অ্যামাজন নদীর অববাহিকা। নদীর গতিবেগ দ্বিগুণ হলে তা বহন ক্ষমতা যে 64 গুণ। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো এঞ্জেল জলপ্রপাত। পৃথিবীর বৃহত্তম নদী গিরিখাত দেখা যায় কলোরাডো নদীতে। পৃথিবীর বৃহত্তম নদীর যে গিরিখাত দেখা যায় কোথায়? কলোরাডো নদীতে। জলপ্রপাতের নিচে বৃহদাকার গর্তকে বলা হয় প্রপাতকূপ, মানে বড় গর্তটাকে বলা হয় প্রপাতকূপ, আর ছোট গর্ত হলে মন্থকূপ। যে গের সোপা জলপ্রপাত সৃষ্টি হয়েছে সরাবতী নদীতে।
ধোঁয়াদার জলপ্রপাত সৃষ্টি হয়েছে নর্মদা নদীতে। যে নর্মদা নদীতে একটা জলপ্রপাতের সৃষ্টি হয়েছে সেটার নাম হলো ধোঁয়াদার। নাইগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে সেন্ট লরেন্স নদীতে। সেন্ট লরেন্স নদীতে নাইগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে। নাইগ্রা জলপ্রপাতটা কি? নাইগ্রা জলপ্রপাতটা হলো পৃথিবীর দৃশ্যতম বা সবচেয়ে সুন্দর জলপ্রপাত। পলল বেজুনি, এটা পলল। পলল বেজুনি গড়ে ওঠে পর্বতের পাদদেশে। পলল বেজুনি কোথায় গড়ে ওঠে? পর্বতের পাদদেশে। ওকে, যেরকম পর্বতের পাদদেশ কোন জায়গাটা, ধরো এটা পর্বত রয়েছে, তো পর্বতের যে এই যে সাইডে, ওকে, পর্বতের যে সাইডে ওইটা হলো পর্বতের কি? পাদদেশে। ওকে, নেক্সট রয়েছে পাখির মতো, পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ হলো মিসিসিপি নদীর বদ্বীপ। মিসিসিপি নদীর যে বদ্বীপটা রয়েছে সেটা অনেকটা পাখির পায়ের মতো। কিউসেক হলো নদীর জল প্রবাহ মাপার একক। গ্র্যান্ড ক্যানিয়ন হলো নদীতে দেখা যায় কলোরাডো নদীতে। গ্র্যান্ড ক্যানিয়ন যে কলোরাডো নদীতে দেখা যায়। বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায় গঙ্গা নদীতে। যে অনেক বড় বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায় কোন নদীতে? গঙ্গা নদীতে। প্লাবন সমভূমি কি সেটাও কিন্তু এক্সপ্লেন করেছি। প্রস্তরখণ্ড, বালি ইত্যাদি যখন নদীর দ্বারা বাহিত হয় তখন তাকে কি বলে? নদীর ছোড়া বলে। কি বলে? নদীর ছোড়া। একটি আদর্শ নদীর সম্পূর্ণ প্রবাহ কি কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। কি কি? উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। একটি আদর্শ নদীর মধ্যে তিনটা ভাগ থাকে, উচ্চগতি, মধ্যগতি আর নিম্নগতি। পর্বতের পাদদেশে নদী দ্বারা গঠিত ত্রিকোণাকার ভূখণ্ড হলো পলল বেজনি। পলল বেজনি, যেটা আমরা পিকচারের সাহায্যেও দেখেছিলাম। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো গঙ্গা। গঙ্গা, এটা হবে ব্রহ্মপুত্র। ওকে, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র তোমরা লিখে নিও, এটা ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর বদ্বীপ। পৃথিবীর দীর্ঘতম খাড়ি দেখা যায় ওব নদীতে। ওব নদীতে। নদী বাঁকের উত্তর অংশের সঞ্চয়কে বলে পয়েন্ট বার। মন্থকূপ সৃষ্টি হয় যে প্রাকৃতিক শক্তির দ্বারা, তা হলো নদী। নদীর পার্শ্বক্ষয়ের ফলে যে উপত্যকা সৃষ্টি হয় তা হলো ভি আকৃতি। পার্শ্বক্ষয়ের ফলে ভি আকৃতি। ওকে, পার্শ্বক্ষয়ের ভি আকৃতি। এটা যখন আরো বেশি গভীর হয়ে যাবে, সাইডে দিয়ে ক্ষয় হবে, তখন এটা এরকম হয়ে, তখন এটা হয়ে যাবে আয় আকৃতির। ভূমিরূপ পরিবর্তনে যে প্রাকৃতিক শক্তির প্রভাব সর্বাধিক তা হলো নদী। কোন মহাদেশে ভূমিরূপ পরিবর্তনে নদীর ভূমিকা নেই? অ্যান্টার্কটিকা। অশ্বক্ষুরাকৃত হ্রদ লক্ষ্য করা যায় নদীর মোহনায়। কোথায় লক্ষ্য করা যায়? নদীর মোহনায়। বদ্বীপ গঠনে অনুকূল পরিবেশ হলো তিন দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত সমুদ্র। নদীর মধ্যগতির প্রধান কাজ হলো বহন ও সঞ্চয়। যে মধ্যগতির মধ্যে কাজটা কি? বহন ও সঞ্চয়। তবে মধ্যগতির মধ্যে যে কাজটা কমই হয়ে থাকে। উচ্চগতিতে ক্ষয় হয়, যে উচ্চগতি যদি হয় সেখানে হবে ক্ষয়। আর মধ্যগতিতে হবে বহনও হবে এবং সঞ্চয়ও হবে। আর নিম্নগতিতে কি হবে? নিম্নগতিতে বহন খুব কম হয় আর ম্যাক্সিমাম সঞ্চয়ই হয়ে থাকে। তারপর রয়েছে ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্জিকর। নেক্সট রয়েছে পৃথিবীর দীর্ঘতম গিরিখাত হলো ইচাং গিরিখাত। পৃথিবীর দীর্ঘতম নদীটি আফ্রিকার নীলনদ। মোহনার নিকট নদীর প্রধান কার্য হলো সঞ্চয় কার্য। মানে মোহনার কাছে নদী কোন কার্যটা হয়ে থাকে? সঞ্চয় কার্য। মানে জমা হয়ে যে ভূমির সৃষ্টি হয়, এটা হলো সঞ্চয় কার্য। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অবস্থিত ভেনেজুয়েলাতে। পৃথিবীর বৃহত্তম নদীর মধ্যবর্তী চড়া বা দ্বীপ কোথায় অবস্থিত? অসমে ব্রহ্মপুত্র নদীর বুকে অবস্থিত মাজুলী দ্বীপ। ওকে, সো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার। প্রথমে আমরা কনসেপ্ট দেখে নিয়েছি, তারপর আমরা কোশ্চেন আনসারগুলিও ডিসকাস করে নিয়েছি। খুবই ইম্পর্টেন্ট ক্লাস ছিল, আশা করি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে তোমরা ভিডিওটা 2 থেকে 3 বার দেখে নাও, তাহলে আশা করি আর কোনো ডাউট তোমাদের থাকবে না। তাছাড়া তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, তোমাদের অনেক সময় মনে হতে পারে এগুলি তোমরা ক্লাসেস দেখে তোমরা কভার করতে পারছো না, তোমাদের নোটস হলে ভালো হতো। নোটসটা হলে কিন্তু আর তোমাদের আলাদাভাবে লিখতে লাগবে না, তোমরা ডিরেক্টলি ক্লাস দেখবে, বুঝবে, নোট থেকে পড়ে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নম্বরে। আমাদের এখানে টেট 1 টেট 2 দুটোর নোটস রয়েছে, এসটিজিটির হলে এসটিজিটিরও নোটস রয়েছে। যেটাই তোমাদের প্রয়োজন সেটাই তোমরা নিতে পারো। আর নোটের সাথে রয়েছে ফ্রি অফ কস্ট স্পেশাল মক টেস্টও। আর তাছাড়া তোমাদের আলাদাভাবে যদি মক টেস্টের প্রয়োজন হয়, অনলাইন হোক কিংবা অফলাইন, সেটাও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো তোমাদের ক্লাসেসের প্রয়োজন হোক, ক্লাসও রয়েছে, ক্লাসেসের প্রয়োজন হোক, মক টেস্টের প্রয়োজন হোক কিংবা নোটসের প্রয়োজন হোক, অর্থাৎ টেট রিলেটেড যেটাই তোমাদের প্রয়োজন সেটার জন্য তোমরা যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। তো এটাই ছিল আজকের ক্লাস। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।